সকালবেলা আকাশ ঘুমাচ্ছে, তখনই আকাশের আব্বু ওর রুমে আসলো আকাশের ছোট বোন তানুকে নিয়ে। কেননা আকাশ ওর আব্বুর কথা না শুনলেও তানুর কথা ঠিকই শুনে। আব্বু, তুমি ভাইয়াকে ডাকো। আমি পারবো না, তুই ডাক। তাছাড়া তুই তো জানিস আমি তোর ভাইয়াকে কতটা ভয় পাই, তাই তুই ডাক তোর ভাইয়াকে। আমি জানি আকাশ তোর কথা ফেলতে পারবে না। আব্বু, আমি একটা কথা আজও বুঝলাম না। তুমি রাজ্যের সিএম, যেখানে সবাই তোমার সাথে কথা বলতে ভয় পাচ্ছে, সেখানে কিনা তুমি ভাইয়াকে ভয় পাও? তুই তো জানিস সবাই বাহিরে আমাকে ভয় পায়, সাথে বাড়িতে থাকা সবাইও, কিন্তু আমি ভয় পাই ওর রাগ প্লাস জেদটাকে। তাই তো তোকে নিয়ে এসেছি, তুই থাকলে আমি একটু ভরসা পাই। তাহলে আব্বু, তুমি একটু অপেক্ষা করো, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। ভাইয়া, এই ভাইয়া, তাড়াতাড়ি ওঠ। আব্বু তোর সাথে কি নিয়ে যেন কথা বলবে। এ কথা শুনে আকাশের আব্বু ভয় পালালো, সাথে তানু কোনো কিছু ভেবে তানুও পালালো। এদিকে আকাশ উঠে কাউকে না দেখে ঘুমোতে যাবে, কিন্তু ঘুম ভেঙে যাওয়ায় না ঘুমিয়ে উঠে পড়ে। উঠে ফ্রেশ হয়ে নিচে নামে, এসে দেখে সবাই বসে আছে নাস্তা করার জন্য। নাস্তা শেষে আকাশ ওর আব্বুকে বলে, আব্বু, তুমি অফিসে যাওনি? হ্যাঁ যাবো তো, নাস্তাটা সেরে নেই। হ্যাঁ, আস্তে আস্তে খাও। আব্বু, আমি বলছিলাম কি, আজকে তোমাকে অফিসে আমি দিয়ে আসবো। আকাশের মুখে কথা শোনার পর আকাশের আব্বুর ঢেকি ওঠে। পরে তানু পানি খাওয়ালে তা ঠিক হয়ে যায়। কি হলো আব্বু? কিছু না, আমি ভাবছিলাম যেখানে তোকে কোনো দিনও নিতে পারিনি, সেখানে তুই কিনা নিজে থেকেই যেতে চাচ্ছিস। হ্যাঁ যাব, তবে কেউ আমার পরিচয় যেন না জানে। মানে হলো আমি যে তোমার ছেলে তা যেন কেউ না বুঝতে পারে। কিন্তু কেন? জানলে ক্ষতি কি? আমি যখন বলছি জানবে না কেউ, তো তখন জানবে না। ঠিক আছে, জানবে না। নাস্তা শেষ করে আকাশ ওর আব্বুকে নিয়ে রওনা দেয়। আকাশ ওর নিজের গাড়িতে করে ওর আব্বুর গাড়িগুলোকে পাঠায় অন্য আরেকটা রাস্তা দিয়ে। আকাশ ওর আব্বুকে অফিসে নিয়ে যায়। অফিসে গিয়ে জানতে পারি আকাশের আব্বু যে ওনার গাড়িতে কেউ যেন অ্যাটাক করেছিল। এতে কিছু অফিসার মারা যায়, সাথে অ্যাটাক করতে আসে লোকগুলোও মারা যায়। তার মানে আকাশ তুই আগে থেকেই জানতি? হ্যাঁ জানতাম, সেজন্য তোমাকে আমার সাথে নিয়ে আসি। সাথে ওদেরকে আরেকটা রাস্তা দিয়ে পাঠিয়েছি, কিন্তু ওরা তবুও জানলো কি করে এটাই ভাবছি। কে কি জানলো আকাশ? না কিছু না, তুমি অফিস থেকে কোথাও যেতে চাইলে আমাকে কল দেবে। এক কথায় আমি এই সিকিউরিটির উপর নির্ভর করে তোমাকে একা ছেড়ে দিতে পারবো না। তাই তুমি যখন বের হবে তোমার সাথে আলাদা 4 জন লোক থাকবে। আলাদা কেন? সরকার তো তা মানবে না। আব্বু, তোমাকে এত কথা চিন্তা করতে হবে না। তোমার সাথে আলাদা করে 4 জন লোক থাকবে, ওরা তোমাকে বাঁচাবে। কারণ সিকিউরিটির উপর ভরসা করতে পারবো না আমি। ঠিক আছে, কিন্তু ওরা দেখতে কেমন এইগুলো তো জানতে হবে। আমি ওদের কল করেছি, ওরা এখনই চলে আসবে। তাই তুমি আমার সাথে নিচে চলো, কেননা তুমি না গেলে ওদের কেউ ভিতরে ঢুকতে দিবে না। আকাশ ওর আব্বুকে নিয়ে নিচে নেমে ওই লোকগুলোকে ভেতরে ঢুকিয়ে নেয়। ওই লোকগুলো কালো পোশাকে ছিল। তাই আকাশের আব্বু জিজ্ঞেস করে, এর এমন পোশাকে থাকবে নাকি? হ্যাঁ আব্বু, ওরা এই পোশাকে থাকবে। আকাশ, তাই বলে এই কালো লম্বা কোট পরবে নাকি? এদের তো দেখতে মাফিয়াদের মতো লাগছে। দেখো আব্বু, যা বলছি তাই করো। আর হ্যাঁ, তোরা 4 জন শুনে রাখো, আব্বুর সাথে সব সময় থাকবে। কোনো সমস্যায় পড়লে আমাকে অবশ্যই জানাবে। আব্বু, এখন তাহলে আমি যাচ্ছি, তুমি বরং তোমার কাজ করতে দেখো। তা না হয় করবো, কিন্তু তুই কোথায় যাবি? আমার কাজ আছে, তাই আমি সেখানে যাব। তুমি নিজের খেয়াল রাখবে। কথাগুলো বলে আকাশ অফিস থেকে বের হয়েছে। এইদিকে সমস্ত টিভি চ্যানেলে সিএমের উপর আক্রমণের খবর সবাই জেনে যায়, কিন্তু সিএম তখন ওই গাড়িগুলোতে ছিল না, তাও চ্যানেলে বলা হয়। এইদিকে টিভির এই নিউজগুলো শুনে জেবেল টেবিলের উপর বাড়ি দেয়, কেননা ডিবিও চেয়েছে সিএমকে মেরে ওনার জায়গায় বসতে, যাতে করে পুরো শহরটায় রাজত্ব করতে পারে। কিন্তু অন্যদিকেও আকাশ ছেড়ে দেওয়ার পাত্র নয়। আকাশ ওখান থেকে বের হয়ে চলে যায় অন্য আরেকটা জগতে। অন্য আরেকটা জগৎ বলতে খুন খারাপি করার জগতে, যে জগতে নেই কোনো মায়া দয়া, সে কোন ছাড়। সেখানে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য ওই জগৎটা তৈরি করা হয়েছে। আকাশ এখন সেই জগতেই যাচ্ছে, কেননা আকাশের আব্বুর উপর ডেভিলি হামলা করে যা আকাশ জেনে যায়। তাই সকালে আকাশ ওর আব্বুকে নিয়ে বেরিয়ে গিয়েছিল, যাতে করে ওর আব্বুর কোনো ক্ষতি না হয়। কিন্তু ডেভিড এটা জানে না যে আকাশের আব্বুই সিএম।
এদিকে আকাশও রাস্তানায় চলে আসে। ওখানে আসলে সবাই আকাশের নামে জয়ধ্বনি দেয়। তোমরা নিশ্চয়ই জানো আমাদের রাজ্যের সিএমের উপর হামলা হয়েছিল, সাথে তোমরা এটাও জানো কে হতে পারে সে। তাই তোমরা লোকজন রেডি রাখো, আমি ডেভিলের আস্থানে হামলা দেব। চিন্তা করবেন না বস, আমি এখনই লোকজনকে রেডি করতেছি। তাড়াতাড়ি করো, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। বস একটা কথা বলার ছিল, জিএম স্যার কি আপনার পরিচিত? না মানে ওনাকে কেউ কিছু বললে আপনি ওদের বিরুদ্ধে অ্যাকশনে যান, তাই কথাটা বলছি। সেই সম্পর্কে জানানোর প্রয়োজন হয়নি, তাই তোমাকে যে কাজটা করতে দিয়েছি ওই কাজটাকে শেষ করো। আসিফ চলে যায় লোকজন রেডি করে। লোকজন রেডি হলে আকাশ ওদের নিয়ে বেরিয়ে পড়ে ডেভিলের লোকদের মারতে। কারণ আকাশ এখানে ডেভিলকে পাবে না, কারণ ডেভিল কখন কোথায় থাকে তা ডেভিলের লোকজনও তেমন একটা জানে না। তবু আকাশ যদি ও রাস্তানায় এভাবে হামলা করতে থাকে তাহলে ও রাস্তানা আগের চেয়ে দুর্বল হতে থাকবে। তাই আকাশ ও লোকজনকে নিয়ে জঙ্গলের ভেতর চলে যায়। যাওয়ার আগেও লোকদের বলতে থাকে, দেখো ওখানে সাবধানে ঢুকতে হবে, কোনো ভুল করা যাবে না, তাই সবাই নিজেদের খেয়াল রাখবে। আকাশ যেতে যেতে কয়েকজনকে মেরে ফেলে। এভাবে একে একে লোকদের মারছে আর ভেতরে ঢুকতে থাকে। এভাবে মারতে মারতে আকাশ ওর লক্ষ্যে চলে গেল, কেননা এখন সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে। তাই আকাশ এখন ওই বাড়িটাই হামলা করবে এবং দেখবে কোনো ক্লু পায় কিনা। তাই ওই বাড়িতে থাকা সবাইকে মেরে ফেলে, শুধু একজনকে বাঁচিয়ে রাখে। ওই লোকটাকে অনেক প্রশ্ন করেছিল আকাশ, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তরই দিতে পারছে না ওই লোকটি। তাই আকাশ লোকটাকে মেরে ফেলে চলে আসে। ওখান থেকে বের হয়ে আকাশ ওর লোকদের আস্তানায় পাঠিয়ে দিয়ে ও রাব্বুর অফিসে চলে যায় আকাশ। ওখানে গিয়ে অনেক রকমের লোকদের দেখে, কেননা এদেরকে আকাশের সুবিধার মনে হচ্ছে না। তাই আকাশ ও রাব্বুকে ইশারায় বলে লোকদের বের করে দিতে। তিনিও তাই করে। ওই লোকদের চলে যেতে বললে ওরা চলে যায়। আকাশ, ব্যাপারটা কি? তেমন কিছু না। এই লোকগুলো কেন এসেছিল? ওদের একটা প্রজেক্টের ব্যাপারে বলছে, ওই প্রজেক্ট সাইন করে দিতে। কিন্তু আমি যখন দেখলাম ফাইলটা তখন বুঝতে পারলাম এটা সাইন করলে অনেক সাধারণ লোকজনের ক্ষতি হবে। আমারও ওদের মুখটা দেখে এমন মনে হয়েছিল, তাই ভালোই করেছো। আমি এখন বাড়িতে যাব, ওখান থেকে তানুকে নিয়ে আমি বের হব শপিংয়ে, তুমি ওদের সাথে আসবে। যেমনটা তুই বলবি। তাহলে আমি গেলাম। তবে ওই লোকগুলোর মতিগতি আমার থেকে ভালো লাগছে না, ওরা কিছু একটা প্ল্যান করতে পারে, তাই সাবধানে থাকবে। আকাশ অফিস থেকে বের হয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার আগেই তানুকে রেডি হতে বলে। তানু রেডি হয়ে নেয় আকাশ আসার আগে। তানু আসলে আকাশ বেরিয়ে পড়ে। ওরা শপিং মলে ঢোকে। ওখানে তানু ওর জন্য কিছু জামা দেখতে থাকে, সাথে আকাশও নিজের জন্য গেঞ্জি শার্ট দেখতে থাকে। আকাশ নিজের জন্য শার্ট পছন্দ হলে ওটা ট্রায়াল দিয়ে দেখার জন্য ট্রায়াল রুমে যায়। এখানে মোট 4টা ট্রায়াল রুম ছিল। আকাশ এক এক করে চেক করে দেখে দরজা বন্ধ। তখন 4র্থ নাম্বার দরজা ধাক্কা দিতেই খুলে গেল। আকাশ ভেতরে ঢুকে সাদা একটা পর্দা সরাতেই দেখলো একটা মেয়ে শাড়ি চেঞ্জ করছে। শাড়ি চেঞ্জ করার সময় আকাশ শুধু মেয়েটার নাভিটাই দেখতে পেল, কেননা মেয়েটা আকাশকে দেখা মাত্রই শাড়ি দিয়ে বুকটা ঢেকে নিল, কিন্তু তাতে করে নাভিটা দেখা যাচ্ছে। এর বাইরে আরও অনেক কিছু দেখতে পেয়েছে, ওই সব আপনাদের না জানলেও চলবে। আকাশকে অমনভাবে তাকাতে দেখে মেয়েটা যেই চিৎকার করতে যাবে, আকাশ মেয়েটার মুখে হাত দিয়ে আটকে দেয়, যাতে করে মেয়েটা চিৎকার বাহিরে না শোনা যায়। আকাশ মেয়েটার এতটাই কাছে ছিল যে মেয়েটা আকাশের আর আকাশ মেয়েটার বুকের হার্টবিট শুনতে পাচ্ছে। দুজনেই রকম কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটা ইশারায় আকাশকে হাত সরাতে বলে। আকাশ ব্যাপারটা বুঝতে পেরে হাত সরিয়ে নেয়। মেয়েটা কিছুক্ষণ হাঁপাতে হাঁপাতে বলে, আপনি কি বলুন তো, নক করে তো ঢুকতে পারেন। আপনি দরজা বন্ধ করে দিলেই তো সব কিছু ঠিকঠাক হয়ে গেল। এখন কথা না বাড়িয়ে শাড়ি পরে নিন, আমি বাইরে চলে যাচ্ছি। ঠিক আছে, যান। আর হ্যাঁ, বাইরে গিয়ে আমার জন্য অপেক্ষা করবেন। আকাশ ইরার কথা মতো বাহিরে চলে আসে। এসে অপেক্ষা করে ইরা 5 মিনিটের ভেতরে শাড়ি চেঞ্জ করে বাহির হয়ে আসে। ইরাকে দেখে আকাশ একদম ফিদা হয়ে গিয়েছে, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট, একদিক থেকে ভালোবাসা। এইদিকে ইরা ট্রায়াল রুম থেকে বের হয়ে আকাশের দিকে আসছে, আর আকাশ তো ইরাকে দেখতেই ব্যস্ত। আকাশ এখনও ইরাকে দেখতেই ব্যস্ত, তাই ইরা বিরক্ত হয়ে হাতের তুড়ি বাজালে আকাশের ধ্যান ভাঙে। আপনি তো ভারী লুচু টাইপের ছেলে। জি, আপনি কি কথাগুলো আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। এত লোকজন থাকতে আমাকে কেন কথাটা বললেন? কারণটা হচ্ছে, কোথায় আপনি মন মরা হয়ে থাকবেন
সেখানে তা না করে আমার দিকে তাকিয়ে আছে। তা কোনোদিন মেয়ে দেখেন নাই নাকি? হুম হুম। জীবনে অনেক মেয়েই দেখেছি, কিন্তু আপনাকে আজকে যেরকম দেখেছি ওইভাবে কাউকে দেখিনি। আই চুপ চুপ। আচ্ছা, আপনার কি লজ্জা শরম নেই? একটা মেয়েকে দেখার পর আবার তার সামনে তার কথা বলছেন। বাহারি, মানুষের পিছনে কথা বলার অভ্যাস আমার নেই। যাকে যা বলার সব সময় সামনেই বলি। দোয়া করবেন এরপর থেকে যেন আপনি আমার সামনে না পড়েন। যদি পড়েন তাহলে খুন করে রেখে দিব। হুম। কথাগুলো বলে মেয়েটা চলে আসে। এদিকে মেয়েটার কথা শুনে আকাশ মিটিমিটি করে হাসে। আকাশ ওখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় তানু চলে আসে। তানু এসে আকাশকে বলে, ভাইয়া, তোর ট্রায়াল দেওয়া শেষ হলে তুই বিল পে কর, আমি ভিতর থেকে আসতেছি। আরে বোন, লাগবে না, তুই চল, একসাথে বিল দিয়ে হাঁটা ধরবো। ভাইয়া তুইও না, কখন তোর মতি গতি কি থাকে তা বোঝাই মুশকিল। আকাশ তানুকে নিয়ে বেরিয়ে পড়ে। শপিং মল থেকে বের হয়ে আকাশ তানুকে বলে, তানু, তুই এখানে একটু দাঁড়া, আমি গাড়ি নিয়ে এসে তোকে নিয়ে যাব এখান থেকে। আমি তাহলে আছি, তুই যা। আকাশ গাড়ি নিতে চলে যায়, কিন্তু 20 মিনিট হয়ে গেল আকাশ না ফেরার কারণে তানু পার্কিং লটের ভেতরে চলে যায়। ওখানে গিয়ে দেখে আকাশ অজ্ঞান অবস্থায় পড়ে আছে আর শরীরে ছুরির আঘাতের চিহ্ন। তাই তানু চিৎকার করে লোক জড়ো করে। পরে সবাই মিলে আকাশকে ওদের গাড়িতে উঠিয়ে দিলে তানু গাড়ি ড্রাইভ করে হসপিটালে আসতে থাকে। হসপিটালে আসার আগে ওর বাবা মাকে কল দিয়ে সব কথা জানিয়ে দেয়। আকাশের বাবা মা কল পেয়ে হসপিটালে চলে আসে। তানু বল না মা, কি হয়েছে আকাশের? আম্মু, আমরা শপিং করে বের হয়েছিলাম, তখন ভাইয়া গাড়ি নিতে গেলে 20 মিনিট পর পার হয়ে যাওয়ায় আমি ওখানে গিয়ে ভাইয়াকে এই অবস্থায় দেখলাম। কার এত বড় সাহস আমার ছেলেকে মারে? সিকিউরিটি, সিকিউরিটি, কোথায় তোমরা? তাড়াতাড়ি এখানে আসো। জি স্যার, আমাদের ডেকেছেন কি? হ্যাঁ, এখনই এই ঠিকানায় যাও। ওখানে কি হয়েছে না হয়েছে সব জেনে তারপর আসবে। চিন্তা করবেন না স্যার, আমরা সব কিছু তদন্ত করে আসতেছি। তদন্ত করতে হবে না, যারা এই কাজ করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে আমার সামনে হাজির করবে, জীবিত অথবা মৃত। ঠিক আছে স্যার, আমরা সব রকমের চেষ্টা করব। সিকিউরিটি বের হয়ে যায়। অন্যদিকে ডক্টর আকাশের চিকিৎসা করতে থাকে। 1 ঘন্টা পর ডক্টর বেরিয়ে এলো, তবে মুখে চিন্তার ছাপ নিয়ে। তা দেখে আকাশের বাবা মাও তানু ওরা চিন্তিত হয়ে পড়েছে। দেখুন, আকাশের অবস্থা কিছুটা খারাপ, কারণ অনেক রক্ত বের হয়ে গিয়েছিল। তার উপর শরীরে আঘাতের অনেক চিহ্ন আছে, তাই সুস্থ হতে দেরি হবে। আঙ্কেল, ভাইয়া সুস্থ হতে কতদিন লাগবে আর জ্ঞান কখন ফিরবে? 7 থেকে 8 দিন লাগবে সুস্থ হতে, জ্ঞান ফিরতে 1 দিন লাগবে। তাই ওর খেয়াল রাখবে যাতে করে ওর সমস্যা না হয়। 2 দিন হসপিটালে রাখতে হবে। এখানে ওর কোনো ক্ষতি হবে না, হসপিটালের সিকিউরিটি আছে, ওরা কোনো মতে আকাশের ক্ষতি হতে দিবে না। এদিকে তানু হসপিটাল থেকে বাকি সবাই চলে আসে। অন্যদিকে সিকিউরিটিগুলো শপিং মলের কাছে এসে অনেক লোকজনকে অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু ওরা কিছু দেখেনি বলে চলে যায়। পার্কিং লটে সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু ওই লোকগুলো ক্যামেরা নষ্ট করে দিয়েছে। তাই ওখানে কোনো রকম ক্লু ওরা পেল না, না ওখানে কোনো ভাঙচুর হয়েছে, তাই আশেপাশে কেউ কিচ্ছু বুঝতে পারেনি। এদিকে আসিফ ও আকাশের লোকেরা এখন পর্যন্ত কোনো খবর পায়নি আকাশের, কেননা 1 দিন হয়ে গেল আকাশ ওদের সাথে কোনো যোগাযোগ করেনি। তাই আসিফের টেনশন হতে লাগলো। এমনটা তো হওয়ার কথা নয়। বস 1 দিন শেষ হয়ে গেল, অথচ আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। আচ্ছা, ওনার কিছু হয়নি তো? কিন্তু সমস্যায় পড়লেও উনি না জানালে আমরা নিজে থেকে তো ওনার সাথে যোগাযোগ করতে পারবো না। তা উনি জানে, তবুও কেন যোগাযোগ করছে না? এদিকে সিকিউরিটিগুলো আকাশের আব্বুর সামনে এসে দাঁড়িয়ে আছে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? আমার ছেলেকে যারা মেরেছে তারা কোথায়? স্যার, আমরা সব চেক করেছি, কিন্তু বড় স্যারকে কারা মেরেছে এর কোনো তথ্য পাইনি। কি, তোমরা সামান্য এই কাজটা করতে পারলে না? স্যার, আমরা সব রকম চেষ্টা করেছি, এখন শুধুমাত্র বড় স্যারই বলতে পারবে ওই সময় কি হয়েছিল। আমার ছেলে একবার জ্ঞান ফিরুক, তারপর ওদের খেলা শেষ করব।
এদিকে একদিন পর আকাশের জ্ঞান ফেরে। আকাশ জ্ঞান ফিরে আশেপাশে তাকিয়ে আছে, সাথে কাউকে খুঁজছে। আকাশের এমন করে তাকানো দেখে তানু প্রশ্ন করে, ভাইয়া কি খুঁজছিস এমন করে? ওই মেয়েটি কোথায়? ভাইয়া কোন মেয়ে? আমি তো ওখানে কোনো মেয়েকেই দেখলাম না। ছিল একটা মেয়ে, আমি ওই মেয়েটিকে বাঁচাতে গিয়ে আমার এমনটা হয়েছে। ভাইয়া তুই কি বলছিস এগুলো? আমি ওখানে কোনো মেয়েকেই দেখিনি। তাছাড়া ওই সময় কি হয়েছিল? ওই সময়ে কথাগুলো বলে আবার জ্ঞান হারায়। তাই তানু তাড়াতাড়ি করে ডক্টরের কাছে আসে। তানুকে এভাবে আসতে দেখে ডক্টর বলে, কি ব্যাপার তানু, তুমি এমন কেন করছো? ভাইয়ার জ্ঞান ফিরেছিল, কিন্তু কোনো একটা মেয়ের কথা বলে আমি ওই মেয়েটার কথা জিজ্ঞেস করাতেই আবারও জ্ঞান হারাই। আগেই তো বলেছি আমি, এখন ওকে কোনো রকম প্রশ্ন করা যাবে না। তাছাড়া চিন্তা করো না, কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসবে। তুমি তোমার বাবা মাকে কল দাও, ওনারা আসলে নিয়ে যেতে পারবে। ওকে আঙ্কেল, আমি তাহলে ব্যবস্থা করতেছি। তানুর বাবা মাকে কল দিয়ে আসতে বলে। 20 মিনিট পর ওর বাবা মা দুজনেই আসে। তানু, আকাশের এখন অবস্থা কেমন? আবু এখন তো ঠিক আছে, কিন্তু ভাইয়া জ্ঞান ফিরে একটা মেয়ের কথা বলেছিল। মেয়ের কথা কেন বলবে? আকাশ কি ওই মেয়েটাকে চিনে? ও মা, তুমিও না? কিছু বলার আগে তো তোমার ছেলে চিটপটাং হয়েই গেল, মানে জ্ঞান হারালো। ডাক্তার আঙ্কেল বলে দিয়েছে ভাইয়াকে এইসব কিছু নিয়ে যেন কোনো কথা জিজ্ঞেসই না করি। তা তোর ভাইয়াকে কখন নিতে পারবো এখান থেকে? এই তো আবার জ্ঞান ফিরলে নিয়ে যেতে পারবো। এরপর আকাশের জ্ঞান ফেরে। ওর বাবা মা আকাশের সামনে যায়। ওনাদের দেখে আকাশ বলে, আব্বু, ওই মেয়েটার কোনো খোঁজখবর পেয়েছো কি? দেখ আকাশ, আমরা ওখানে কোনো মেয়েকে দেখিনি, নাই তানু কাউকে দেখেছে। তাছাড়া সিসিটিভিতেও আমরা কাউকে দেখিনি। এটা কি করে সম্ভব হতে পারে? মেয়েটা তাহলে গেল কোথায়? কিছু কি ভাবছিস তুই? না আব্বু, আমার ফোনটা দাও, তার সাথে আমাকে কিছু রেস্ট করতে দাও। এরপর আকাশকে ওর বাবা ফোন দিলে আকাশ ফোন হাতে নিয়ে বিছানার পাশে রেখে ঘুমিয়ে পড়ার ভান ধরে শুয়ে থাকে। সবাই রুম থেকে চলে গেলে আকাশ কল দেয় আসিফকে। জি বস বলেন। আপনার দেখি কোনো খোঁজখবরেই নেই। আমার উপর হামলা হয়েছিল। কি বলছেন কি বস? হ্যাঁ, ওরা কৌশল অবলম্বন করেছিল একটা মেয়েকে দিয়ে। কি হয়েছিল বস, আমাকে একটু খুলে বলেন। বেশি কিছু না, তুই এখন যাবি এই শপিং মলে, ওখানে গিয়ে খোঁজ নে, তাহলে ওই মেয়েটির ব্যাপারে জানতে পারবি। তুই যে করি পারিস খুঁজে বের কর। চিন্তা করবেন না, ওই মেয়েটাকে আপনার সামনে এনে হাজির করব। ওরা কথা বলে কল কেটে দেয়। এইদিকে আকাশ শুয়ে পড়ে। 4 দিন পর আকাশ পুরোপুরি সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে আকাশ চলে আসে ওর আস্তানায়, কেননা আসিফ ওই মেয়েটাকে খুঁজে বের করেছে। তাই আকাশ ওই মেয়েটার সাথে কথা বলার জন্যই এই মেয়েটাকে তুলে আনে। সেজন্য আকাশ ওই মেয়েটার সামনে গিয়ে দেখে ট্রায়াল রুমের ভেতরে থাকা মেয়েটা। সেজন্য আকাশ কিছুটা আশ্চর্য হয়ে যায়। আসিফ, এই কাকে নিয়ে এসেছিস তোরা? বস সঠিক মেয়েকেই তো ধরে এনেছি। এই মেয়েটাই ছিল ওই দিন পার্কিং এরিয়াতে। এই মেয়ে চুপ করে আসিস কেন? বল, সেদিন তুই ছিলি ওখানে। বিশ্বাস করুন, আমি কাউকে মারার জন্য কাউকে সুপারিশ করিনি, আর না কোনো সাহায্য করেছি। তাহলে ওই দিন ওখানে কি করেছিলি তুই? সব সত্যি বলছি, প্লিজ তবু আমার কোনো ক্ষতি করবেন না। এইদিকে আকাশ কি বলবে বুঝতে পারছে না, কেননা আকাশের ওই দিনের ঘটনা তেমন একটা মনে নেই। শুধু এইটুকু মনে আছে, একটা মেয়েকে কতগুলো লোক তুলে নিয়ে যেতে চেয়েছিল। আকাশ ওই মেয়েটাকে বাঁচানোর জন্য গিয়েছিল, কিন্তু মেয়েটা আকাশের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর বাকি লোকগুলো আঘাত করতে থাকে। এতে করে আকাশ মেয়েটার চেহারাটা দেখতে পায়নি। সেজন্য আকাশ মেয়েটাকে খুঁজছে, কেন এসব করলো মেয়েটা, আর কেন এটা করলো। তাহলে সব সত্যি বল, তাহলে তোকে ছেড়ে দেব। তাহলে শুনুন, আমি শপিং মল থেকে বের হয়ে গাড়ির কাছে আসি। তখন ওখানে একটা মেয়েকে দেখলাম, চাকু নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটার কাছে যেতে মেয়েটা ছুরি দেখিয়ে আমাকে ভয় দেখায়। যদি আমি চেঁচামেচি করি তাহলে আমাকে মেরে ফেলবে। আমি ভয় পেয়ে গাড়িতে বসি। এরপর আমি ওখানে একটা ছেলেকে দেখে আসতে। ওই ছেলেটি কে ছিল? মানে ওকে আগে কখনো দেখছেন কি? হ্যাঁ দেখেছি, আমি শপিং মলের ভিতরে। এরপর কি হলো তাড়াতাড়ি বলেন। এরপর ছেলেটি কাছে আসতে ওই লোকগুলো ওই মেয়েটার উপর হামলা করতে আসে। তখন ওখানে আসা ছেলেটা ওই মেয়েটাকে বাঁচাতে ওই লোকগুলোকে মারতে থাকে। মার খেয়ে লোকগুলো ওখানেই শুয়ে থাকে।
ছেলেটাকে বেঁচে থাকতে দেখে আমি ওখান থেকে চলে আসি। এরপর তুই কি করলি? বিশ্বাস করুন, আমি ওখান থেকে চলে আসি। এরপর কি হয়েছে না হয়েছে আমার কিচ্ছু মনে নেই। আসিফ, এই মেয়েটিকে ছেড়ে দে। তার সাথে যদি পারিস এই মেয়েটার থেকে ওই মেয়েটার বর্ণনা অনুযায়ী যদি কাউকে পাস তাহলে নিয়ে আসবি। এখন এই মেয়েটাকে ওর বাড়িতে পৌঁছে দে। তাই হবে বস, আমি একে দিয়ে আসতেছি। আসিফ মেয়েটার বাঁধন খুলে দেয়। মেয়েটাকে ছাড়া পেয়ে ওখান থেকে চলে যায় আসিফের সাথে। যেতে যেতে আসিফ মেয়েটার থেকে সব কিছু শুনতে থাকে ওই মেয়েটার ব্যাপারে। আসিফ মেয়েটাকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে চলে আসে আস্তানায় আবারও। বস, ও মেয়েটা যেভাবে বর্ণনা দিয়েছিল ওইভাবে তো একজনই হতে পারে। কি হতে পারে? এটা তো ডেভিলের লোকদের কাজ হতে পারে। কেননা ডেভিলের লোকদের মধ্যে এরকম একটা মেয়ে আছে। ও, তাহলে এই ডেভিলই যত নষ্টের মূল? কিন্তু বস, এই ডেভিল তো আপনাকে চিনে না ঠিক মতো, তাহলে আপনার উপর হামলা কেন করবে? ও তোমরা বুঝবে না। এখন তোমরা একটা মিশনে যাওয়ার জন্য প্রস্তুত হও, কেননা আমরা একটা মিশনে যাব। ঠিক আছে বস, তাহলে আমি লোকজনকে তৈরি হতে বলতেছি। আসিফ 10-15 জন লোকদের তৈরি হতে বলে। ওরা তৈরি হলে আকাশ ওই লোকদের নিয়ে বেরিয়ে পড়ে। ওখান থেকে আকাশ একটা ঘন জঙ্গলের মধ্যে আসে, কেননা এই জঙ্গলে আসলে আকাশ জানতে পারবে ডেভিলের কোথায় কোথায় আস্তানা আছে। তাই প্রথমে এখানে চলে আসে। এখানে এসে আকাশ ডেভিলের লোকদের মারতে থাকে। এতে করে দুই দলেরই অনেক লোক মারা যায়। আকাশ মারামারির এক পর্যায়ে একটা রুমে ঢুকে যায়, কিন্তু রুমে ঢুকলে অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। এতে করে আকাশ অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই দরজা খোলার কোনো সিস্টেম পাচ্ছে না। আসিফও অনেক চেষ্টা করে কিন্তু পারছে না খুলতে। কিন্তু এদিকে পুলিশ চলে আসতে থাকে। বস, পুলিশ চলে আসছে। তাহলে তোমরা এখান থেকে পালাও তাড়াতাড়ি। কিন্তু বস, তাহলে আপনার কি হবে? আমার কাছে হবে না। পুলিশ ভিতরে ঢোকার আগেই তোমরা এখান থেকে যত তাড়াতাড়ি পারো বেরিয়ে পড়ো। আকাশের কথায় আসিফ বাকি লোকদের নিয়ে বেরিয়ে পড়ে অন্য আরেকটা রাস্তা দিয়ে। এদিকে পুলিশ ভেতরে ঢুকে সব কিছু চেক করতে থাকে। ওরা ওখানে অনেক লোককেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে, কিন্তু ওরা পরক্ষণে ওই দরজার দিকে চোখ চায়, কেননা দরজার সামনে লেখা ছিল কন্ট্রোল রুম। তাই ওরা নিজেদের মধ্যে কথা বলাবলি করতে থাকে। এই, তোমরা যে করেই পারো ওই দরজা ভাঙতে যা যা লাগে সবকিছু নিয়ে আসো। এদিকে ওরা দরজা ভাঙার জন্য মেশিন পত্র নিয়ে আসে। অন্যদিকে আকাশ দরজা থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে, কেননা নয়তো দরজা ভাঙার ফলে আকাশ আহতও হতে পারে। ওরা অনেকক্ষণ কাজ করার পর দরজা ভাঙতে সক্ষম হয়। দরজা ভেঙে ওরা ভেতরে গিয়ে আকাশকে দেখে। কোনো চালাকি নয়, হাত উপর উঠে বাইরে চলে আয় তাড়াতাড়ি। পুলিশের কথায় আকাশ হাতগুলো উপরে তুলে বের হয়ে আসে, কেননা এখানে কোনো সমস্যা করলে চলবে না। তাই ওদের কথা মতো বেরিয়ে আসলো। ওরা আকাশের হাতে হাত করা পরিয়ে গাড়িতে তুলে নিল। 30 মিনিট পর গাড়ি পুলিশ স্টেশনে আসলে আকাশকে ওখান থেকে নামিয়ে ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হয়। তোমার নাম কি? পারভেজ হোসেন আকাশ। এবার বলো, তুমি এখানে কি করতে গিয়েছিলে, আর কার লোক তুমি, এবং ওইখানে কি কাজ চলছিল? বিশ্বাস করুন স্যার, আমি কারো লোক নই, আর নাই কারো হয়ে কাজ করি। তাহলে ওই রুমে কি করছিলি? বিশ্বাস করুন স্যার, ওরা আমাকে ধরে নিয়ে ওই রুমে নিয়ে আটকে রেখেছিল। বাহ, ভালোই তো মিথ্যা বলতে শিখেছিস, কিন্তু তোর এই মিথ্যা কথায় কোনো লাভ হবে না। তাই সত্যিটা বলে দে, নয়তো এমন মার মারবো যে সারা জীবন আর মারের কথা বলতে পারবি না। বিশ্বাস করুন স্যার, আমি কারো হয়ে কাজ করি না। বুঝতে পারছি, এইভাবে কাজ হবে না, তোকে রিমান্ড দিতে হবে। এই, ওকে রিমান্ড তুমি নিয়ে আয়। আমি একটা কল করে উকিল ঠিক করব। ঠিক আছে, কিন্তু যা করার তাড়াতাড়ি করবি কিন্তু। হ্যাঁ, তাড়াতাড়ি করব, চিন্তা করবেন না। এখন হয়তো আপনারা ভাবছেন জেলের ভেতর তো ফোন ইউজ করতে দেয় না, তাহলে এখানে কিভাবে ফোন ইউজ করছে, এখানে কেন ফোন ইউজ করতে পারছে? তাহলে এই ব্যাপারে আপনাদের কিছু কথা বলতেই হয়। আপনারা যা বাংলাদেশের জেল সম্পর্কে জানেন, কিন্তু অন্য দেশের জেল অন্যরকম। ওখানে আপনার গায়ে হাত তোলার জন্য কোর্ট থেকে পারমিশন লাগে। কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া এবং আরও 4-5টা রাষ্ট্র আছে যেগুলোতে পুলিশ ইচ্ছে করলে আসামিদের মারতে পারে, কিন্তু বাকি দেশগুলোতে তা করতে পারে না। কিন্তু কয়েকটা থাপ্পড় এবং বাড়ি দিতেই পারে। সেজন্য আকাশ ওই থাপ্পড় না খাওয়ার জন্যই কল দিতে রাজি হয়েছে। চলুন এবার গল্পে ফিরে আসি। আকাশ কাকে যেন কল দেয়। কল দেওয়ার 20 মিনিটের মধ্যে থানার সামনে কয়েকটা গাড়ি আসে। পুলিশ থানার বাইরে গিয়ে দেখে সিএম গাড়ি, আর ওনার গাড়ির সাথে পুলিশ ও অন্যান্য কমান্ডো তো আছে। সিএমকে দেখে পুলিশ অফিসার দৌড়ে এসে সালাম দেয়। স্যার, আপনি হঠাৎ করে এইখানে, কোনো সমস্যা হয়েছে কি স্যার? সব কথা কি এখানেই বলবেন নাকি আমায় ভিতরে যেতে দিবেন? অফকোর্স স্যার, ভেতরে আসেন।
আকাশের আব্বু ভেতরে যায়। পুলিশ অফিসার ওনাকে চেয়ার এনে দেয় বসার জন্য। উনি চেয়ারে বসে। তখন উনি ইন্টারোগেশন রুমে আকাশকে দেখতে পায়। তাই উনি অফিসারকে জিজ্ঞেস করে, ওই ছেলেটার অপরাধ কি? কেন ওকে ধরে নিয়ে এসেছেন? স্যার, আমরা জঙ্গলের ভেতরে একটা বাড়িতে রেড করি। তখন এই বাড়িতে যারা ছিল তাদের মধ্যে সবাই মারা গেছে। অনেক আমরা একটা রুমের ভিতর ওইখানে পাই। পরে আমরা ওই রুমে অনেক যন্ত্রপাতি দিয়ে ভেঙে এই লোকটাকে পাই। তাই আমরা ওকে এখানে নিয়ে এসেছি, যাতে করে ওর কাছ থেকে কোনো তথ্য আমরা পেতে পারি। ওকে ছেড়ে দাও। কিন্তু স্যার, কেন? কারণটা তোমার না জানলেও চলবে। এর আগেও ওর উপর কেউ হামলা করেছিল। অনেক কষ্টের পর ওকে বাঁচাই। যখন আবার সুস্থ হয়েছে তখন এই লোকগুলো ওকে হয়তো আবারও তুলে নিয়ে গিয়েছিল। যদি এমনটা হয় তাহলে আমি ওনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু উনি আমাদের একবারও বলেনি যে আপনি ওনার পরিচিত হন। ও এমনই, কোথাও পাওয়ার দেখাতে চায় না। ঠিক আছে স্যার, আমি এখনই ছেড়ে দিচ্ছি। আকাশকে ছেড়ে দেওয়া হলো। আকাশ ওর আব্বুর সাথে বাড়ির দিকে আসতে থাকে, কিন্তু পথে আকাশকে ওর আব্বু একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু আকাশ কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছে না। বাড়িতে আসার পর আকাশ ভাবতে থাকে কিভাবে কি করতে হবে। সে সব ভাবা শেষ হয়ে গেল আকাশের। তার সাথে আসিফকে কল দিয়ে জানিয়ে দেয় যে আকাশ এখন ঠিক আছে, কেননা ওদেরকে যদি না জানানো হয় ব্যাপারটা তাহলে ওরা টেনশন করতে পারে। পরের দিন সকালে তানু আকাশের রুমে এসে হাজির হয়। ভাইয়া, তোকে একটা কথা বলার ছিল। কি কথা? তাছাড়া তোর মুখটা এভাবে শুকনো দেখাচ্ছে কেন? আসলেই হয়েছে কি, আমাকে এই কয়েকদিন ধরেই কয়েকটা ছেলে বিরক্ত করেই যাচ্ছে। কয়েকদিন ধরে বিরক্ত করছে, আর তুই এখন বলতেছিস আমাকে? আমি ওদের অনেক রকম ভয় দেখিয়েওছিলাম, কিন্তু এতেও কোনো রকম কাজই হলো না। তাই এখন তোকেই জানালাম। আচ্ছা, তুই নিচে যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তানু নিচে গিয়ে ওর আব্বুর সাথে কথা বলতে থাকে। এর মাঝে আকাশ তৈরি হয়ে নেয়। ওরা নাস্তা করে বেরিয়ে পড়তে যাবে, তখন তানু বলে ওঠে, এটা কি পড়েছিস? একটু সুন্দর করে সেজে আয়। আমি তো ওখানে। ভাইয়া। আচ্ছা বোন, যাচ্ছি। আকাশ উপরে গিয়ে রেডি হয়ে নেয়, কেননা আকাশ মারামারি করার উদ্দেশ্যে রেডি হয়েছিল, কিন্তু এখন আবার চেঞ্জ করতে বলেছিল, সেজন্য একটু অবাক হয় আকাশ। তাই এবার রেডি হয়ে বেরিয়ে এলো। ওখান থেকে তানুকে নিয়ে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। পথে যেতে ওরা অনেক কথা বলতে থাকে, কিন্তু তানু একবারও ওই ছেলেদের কথা বলছে না। তানু, ব্যাপারটা কি বলতো? তুই তো বলেছিলি তোকে বিরক্ত করে কোনো ছেলেগুলো, কিন্তু এখন তো কাউকে দেখছে না। আরে ভাইয়া, এটা তো ভার্সিটির ভিতরে। তুই ভার্সিটিতে চল, তারপর না হয় সব বলছি। আকাশ ভার্সিটিতে চলে আসে। এই ভার্সিটির প্রিন্সিপাল স্যারই একমাত্র আকাশ ও তানুর পরিচয় জানে, আর নয় বাকি লোকজন জানে যে ওর বাবা বিজনেসম্যান। আকাশ তানুকে নিয়ে ভার্সিটির ভেতরে যায়। কিরে, কই ওই ছেলেগুলো? ভাইয়া, তুই কি মারামারি করার জন্য এখানে এসেছিস নাকি? আরে আমি কি তা বলছি নাকি? আমার কাজ আছে তাই তো বললাম। চল আমার সাথে ওই গাছের নিচে। তানু আকাশকে নিয়ে চলে যায় গাছের নিচে। ওখানে গিয়ে ওরা বসে বসে কথা বলতে থাকে। তখন তানুর বাকি বান্ধবীগুলো আসতে থাকে। ওরাও গাছের নিচে বসে পড়ে, কিন্তু আকাশ এতগুলো মেয়ের মাঝে একটা মেয়েকেই চেনা চেনা লাগছে আকাশের। আচ্ছা, আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে কেন? ইরার দিকে তাকিয়ে এইদিকে ইরা আকাশের দিকে তাকায়। ইরারও আকাশকে কিছুটা পরিচিত মনে হচ্ছে, তাই ইরা বলে ওঠে, আমারও আপনাকে কিছুটা চেনা চেনা মনে হচ্ছে। আমার মনে হয় আমি যদি ভুল না করে থাকি তাহলে আমি শপিং মলে থাকা ওই মেয়েটি যাকে আমি ট্রায়া। কথাটা বলার আগে ইরা উঠে গিয়ে আকাশের মুখ চেপে ধরে। এতে ওরা সবাই কিছুটা আশ্চর্য হয়। পরে ব্যাপারটা বুঝতে পেরে ইরা হাত সরিয়ে নেয়, কেননা আকাশ যদি শপিং মলের ঘটনা বলে দেয় তাহলে ওরা সবাই ইরাকে নিয়ে মজা করতে পারে। তাই ইরা বাধ্য হয়ে এমনটা করলো। এই সব কিছু দেখে তানু তো বলে ওঠে, ইরা, তুই কি ভাইয়াকে আগে থেকে চিনিস? চিনি মানে? আমাদের তো আগেও দেখা হয়েছিল ট্রায়া। আপনি চুপ করবেন? ইরা এমন চেঁচানো দেখি ওরা কিছুটা অবাক হয়। কি রে, এভাবে চেঁচালি কেন? তোর ভাইয়াকে চুপ করতে বল, নয়তো এখানে গলা টিপে ধরবো। আচ্ছা, আমি চুপ করলাম। তানু, তুই এখানে কেন এনেছিস? তুই তো বলেছিলি তোকে কিছু ছেলে বিরক্ত করছে, তাহলে ওই ছেলেগুলো কোথায়? কি, আপনি এখানে এসে ছেলেদের মারবেন? আপনাকে দেখে তো অতটা সাহসী মনে হচ্ছে না। ভাইয়া, ওরা তো মনে হয় আজকে আসেনি। তাহলে আমি বরং যাই, তুই এখানে আড্ডা দে। ভাইয়া, আরো কিছুক্ষণ থাক আমাদের সাথে। না রে বোন, অনেক কাজ বাকি আছে। কাজ তো থাকবে,
আপনি নিজে তো কাজ করেন না, এখন গিয়ে হয়তো বাবার বিজনেস দেখবেন, তাই তো? এই আপনাকে কেন বলতে যাব আমি? বা বললে কি আমি আপনার সাথে যাব নাকি? হুম। আপনাকে কে নিচ্ছে আমার সাথে? তানু আমি যাচ্ছি, তুই থাক। আকাশ ওখান থেকে কিছুটা দূরে চলে আসে গাড়ি করে। কিছু দূর আসার পর তানু কল দেয়, তাই আকাশ কল রিসিভ করে হ্যালো হ্যালো তানু, কথা বল তানু। ফোনের অপর পাশ থেকে কথা শোনা যাচ্ছে না, তাই আকাশ যে কল কাটতে যাবে তখনই ফোনে কোনো ছেলের কষ্টের আওয়াজ পায় আকাশ। তাই আকাশ গাড়ি ঘুরিয়ে চলে আসে ভার্সিটিতে এসে দেখে গাছের নিচে তানু ও ওর বান্ধবীরা বসে আছে। ওদের পাশে দাঁড়িয়ে আছে কয়েকটা ছেলে, কিন্তু ওদের দেখে মনে হচ্ছে ওরা তানুর পরিচিত না। তাই আকাশ ওদের কাছে যায়। এখানে কি হচ্ছে? কিন্তু আকাশের কথার কোনো রিপ্লাই আসলো না। ছেলেগুলো কথা বলেই যাচ্ছে, তাই আকাশ একটা ছেলের ঘাড়ে হাত রাখে। এতে করে বাকি সবাই কথা বন্ধ করে দিয়ে পেছনে ফিরে তাকায়। কে রে, তুই আমার গাড়ি হাত দিয়েছিস? তুই জানিস আমি কে? আমি জানি না দেখেই তো জানতে এসেছি। বাহ, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যেখানে পুরো ভার্সিটির সবাই আমাকে ভয় পায়, সেখানে তুই কিনা আমার ঘাড়ে হাত রেখে কথা বলতেছিস। ও তাই নাকি? তা পুরো কলেজে এতগুলো মেয়ে থাকতে আমার বোনকেই তোর চোখে পড়লো? কি করব, তোর বোন তো আসলে একটা মা। কথাটা বলে শেষ করার আগেই আকাশ রকির গালে একটা ঘুষি দেয়। এতে করে রকি কিছুটা দূরে গিয়ে পড়ে। এতে রকির সাথে থাকা ছেলেগুলো অবাক হয়ে যায়, সাথে করে ভার্সিটির সবাই। কেননা ইউনিভার্সিটির সবাই মোটামুটি রকির পরিচয় জানে, তাই কেউ রকির সাথে কথা বলতে আসে না। সবার সাথে সাথে ইরাও অবাক হয়, কেননা রকি অনেক খারাপ ছেলে, তার সাথে অনেক পাওয়ারও আছে ওর। আকাশ রকিকে মারতে থাকে, সাথে ওর বন্ধুদেরও। ওদের মেরে মেরে সবাইকে মাটিতে শুয়ে দেয় আকাশ। এতে করে ইরা সব ভার্সিটির সবাই আরও অনেকে অনেক খুশি হয়। ওদের মেরে আকাশ তানুর কাছে যায়। আর কোনো ভয় নেই তানু, চল তোকে নিয়ে বাসায় যাই। একা একা রেখে যাওয়াটা ঠিক হবে না। আকাশ যেই তানুকে নিয়ে আসতে থাকে তখনই ইরা আহ! কেননা ইরার হাতে গুলি লেগেছে। আকাশ যখন তানুকে নিয়ে যেতে থাকে তখন রকি বন্দুক বের করে যেই গুলি করতে যাবে তখনই ইরা আকাশের সামনে চলে আসে, যার কারণে গুলি এসে ইরার হাতে লাগে। গুলির শব্দ শুনে আকাশ পেছনে তাকায়, দেখে রকির হাতে বন্দুক আর ইরার হাতে রক্ত। তখন আকাশের বুঝতে বাকি রইল না যে রকির গুলি করে আর ইরা এসে সামনে দাঁড়িয়ে যায়। তাই আকাশ নিজের পায়ের থেকে বন্দুক বের করে রকিকে গুলি করে। এতে করে রকির গায়ে গুলি লাগে, রকি মাটিতে শুয়ে যায়। ইরার হাতে রক্ত দেখে আকাশ দেরি না করে ইরাকে কোলে নিয়ে গাড়িতে বসায়, সাথে তানুও বসে পড়ে গাড়িতে। গাড়ি নিয়ে হসপিটালে চলে আসে। হসপিটালে ওদের পরিচিত ডক্টরকে দেখায়। ডক্টর আঙ্কেল, ওর গুলি লেগেছে, আপনি ওকে সুস্থ করে তুলুন। আকাশ, চিন্তিত হওয়ার কারণ নেই। গুলি হাতে লেগেছে, তেমন কোনো সমস্যা হবে না। আমি দেখতেছি ব্যাপারটা, তোমরা এখানে অপেক্ষা করো। আকাশ ও তানু এখানে অপেক্ষা করতে থাকে। ওইদিকে রকির বন্ধুরা ওকে তাড়াতাড়ি করে নিয়ে আসে হসপিটালে। এদিকে রকির অবস্থা অনেক খারাপ, কেননা রকির পেটে গুলি লাগার কারণে অনেক রক্ত বের হয়ে যায় রকির। এদিকে রকির বাবাকে খবর দেওয়া হয়। রকির বাবা আসার আগে পুরো হসপিটালে সিকিউরিটি এবং পুলিশ দিয়ে ভরিয়ে দেয়, কেননা রকির বাবাও একজন রাজনীতিবিদ। তার সাথে ওনার আরও একটা পরিচয় আছে যা আপনারা জানতে পারবেন। রকির বাবা হসপিটালে আসলে রকির বন্ধুদের কাছ থেকে সব কথা জানতে পারে। পুলিশ অফিসার, যেখান থেকেই পারেন এই ছেলেটাকে আমি জেলের ভেতর দেখতে চাই। ওর এত বড় সাহস আমার ছেলেকে গুলি করে। চিন্তা করবেন না স্যার, আমরা ভার্সিটি থেকে ওইখান থেকে সব খোঁজখবর নিয়ে এই ছেলেটাকে আপনার সামনে হাজির করব। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো কাজটা করো। ওকে থানায় নিয়ে এমন মার মারবে যে সারা জীবন যেন ও এই মারের কথা না ভোলে। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন যাচ্ছি। এদিকে ইরার অপারেশন শেষের দিকে, কিন্তু ডক্টর বের হয়ে বলে, আকাশ, পেশেন্টের রক্ত লাগবে এ পজিটিভ। আঙ্কেল আমি দিব রক্ত, আপনি চিন্তা করবেন না। তাহলে চলো আমার সাথে। আকাশ ডক্টরের সাথে চলে যায়। অন্যদিকে রকিরও অপারেশন শেষ হয়ে যায়। পুলিশ অফিসার ভার্সিটিতে গিয়ে সব ইনফরমেশন নিয়ে হসপিটালে চলে আসে। এখানে থেকে ওরা আকাশের খোঁজ নিয়ে চলে আসে আকাশের কাছে। আপনি কি আকাশ? হ্যাঁ আমি আকাশ, কিন্তু আপনারা আমাকে কেন খুঁজতেছেন? এমপি সাহেবের ছেলেকে গুলি করার অপরাধে আমরা আপনাকে গ্রেপ্তার করছি। এদিকে আকাশকে নিয়ে যেতে থাকে পুলিশ। তখনই ইরার বাবা এসে হাজির। কি ব্যাপার আকাশ, তুমি এখানে কেন? আর তোমাকে পুলিশ কেন নিয়ে যাচ্ছে?
আঙ্কেল, এসব বিষয়ে পরে জানাবো আপনাকে। এখন শুধু এটা শুনে রাখুন, আমি কিছুক্ষণ পরেই চলে আসব। কিন্তু আপনি এখানে কেন? আমার মেয়ের গুলি লেগেছে, তাই আমি ওকে দেখতে এসেছি। আর তানু, তুমিও দেখছি এখানে দাঁড়িয়ে আছো। আমার মেয়ে ইরা কোথায়? আঙ্কেল, ও ভিতরে। এখন আর কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তেই থাকতে পারেন। এদিকে আকাশকে পুলিশ নিয়ে যেতে থাকে। তা আসিফ দেখে ফেলে, তাই আসিফ বাকি লোকদের খবর দেয়। এদিকে পুলিশ আকাশকে নিয়ে যেতে থাকে। অন্যদিকে আকাশের লোক পুরো রাস্তা গাড়ি দিয়ে ভরিয়ে রেখেছে, যাতে করে পুলিশের গাড়ি সামনে দিয়ে যেতে না পারে। আসিফ গাড়ি থেকে নেমে গুলি করতে থাকে পুলিশের উপরে, কিন্তু পুলিশের গায়ে গুলি না করে পায়ের দিকে করে, যাতে করে ওরা বেঁচে থাকে। দেখুন, আমরা আপনাদের মারতে আসিনি, আমরা এসেছি আকাশ ভাইকে নিয়ে যেতে। তাই আপনারা যদি ভালো চান তাহলে আকাশ ভাইকে ছেড়ে দিন। এদিকে পুলিশের কোনো কিছু করার ছিল না, কেননা পুলিশ ছিল 5-6 জন আর মাফিয়াদের গাড়ি ছিল 5-6টা। তাই ওরা ভয় পেয়ে আকাশকে যেতে দেয়। আকাশ ওদের গাড়ি থেকে বের হয়ে আসিফের কাছে চলে আসে এবং গাড়িতে বসে যায়। এদিকে পুলিশ অফিসার এমপি সাহেবকে কল দিয়ে ব্যাপারটা জানিয়ে দেয়। এমপি সাহেব কল দিয়ে ওনার কিছু লোকদের আকাশের পেছনে লাগিয়ে দেয়। কিছু মিনিটের মধ্যে আকাশের গাড়ি ফলো করতে থাকে কয়েকটা গাড়ি মিলে, কেননা আকাশের গাড়িতে আসিফ ও আকাশ আছে। বাকি গাড়িগুলো আস্তানায় চলে যায়। এই সুযোগে ওরা আকাশকে একা পেয়েছে, তাই ওর উপর হামলা করতে ওদের সুবিধা হয়। ওরা আকাশের সাথে গাড়ি বাড়ি দিতে দিতে জঙ্গলের ভেতর চলে আসে। জঙ্গলের ভেতর আকাশ গাড়ি থেকে নেমে যায়, সাথে আসিফও। অন্যদিকে ওদের সামনে 3-4টা গাড়ি থেকে প্রায় 20 জনের মতো লোক নামে। ওরা নেমেই গুলি করতে থাকে। এতে করে আকাশের গাড়ির তো অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু আকাশ ও আসিফ ওরা দুজনেই গুলি করতে থাকে। এতে করে ওদের মধ্যে কয়েকজন লোক মরে যায়। বাকি যে কয়েকজন আছে ওরা ভয় পেয়ে চলে যায় গাড়ি নিয়ে। ওরা চলে যাওয়াতে আকাশ আসিফকে নিয়ে চলে আসে। আসিফকে জঙ্গলের ভেতর পাঠিয়ে দিয়ে আকাশ চলে আসা হসপিটালে। আঙ্কেল, ইরা এখন কেমন আছে? ভাইয়া, তুই এসেছিস? আমি তো আব্বুকে কল দিয়ে জানালাম সব কিছু। আচ্ছা, সেসব পরে দেখা যাবে। এখন ইরা কেমন আছে? এখন ভালো আছে, কিন্তু জ্ঞান ফিরেনি। কিন্তু তোর এই অবস্থা কেন? পরে বলবো। আঙ্কেল, আপনি একটা কাজ করুন, ইরাকে বাড়িতে নিয়ে যান, কেননা এখানে থাকাটা ঠিক হবে না। আচ্ছা আকাশ, আমি ওকে নিয়ে এখনই বাড়িতে যাচ্ছি। ইরার আব্বু ইরাকে নিয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে আকাশ তানুকে নিয়ে চলে আসে বাড়িতে। এদিকে রকির বাবা আকাশের এভাবে ছাড়া পাওয়াটা মেনে নিতে পারেনি, তাই উনিও ওনার আরেকটা রূপে চলে যায়, আর সেই রূপটা অনেক ভয়ঙ্কর। আকাশ বাড়িতে এসে নিজের রুমে চলে আসে। তানুর ওর রুম থেকে ফ্রেশ হয়ে আকাশের কাছে আসে। ভাইয়া, তুই কি ইরার আব্বুকে চিনিস? হ্যাঁ, আমাদের কোম্পানি থেকে পণ্য কিনে। ও, তাহলে আমি যাই, ইরাকে গিয়ে দেখে আসি। তুই যাবি? না তানু, তুই বরং গিয়ে দেখে আয়। তানু চলে যায় ইরাদের বাড়িতে। ওখানে ইরার সাথে দেখা হয়, কেননা এতক্ষণ ইরার জ্ঞান ফিরে এসেছে। তাই তানু ইরার সাথে অনেক কথা বলতে থাকে। তখন ইরা বলে ওঠে, আচ্ছা, তোর ভাইয়া আসেনি? ভাইয়া এসে কি করবে, তাই আমি সাথে করে নিয়ে আনিনি। আচ্ছা, ভালো করেছিস, কিন্তু আমি এখানে কি করে আসলাম? আমি তোকে সবটাই বলছি। তোর গুলি লাগার পর। এরপর তানু ইরাকে সবগুলো ঘটনা বলতে থাকে। সেজন্য ঘটনা আবার বললাম না, কেননা কি হয়েছে তা তো আপনারা জানেন, তাই আবার বলে সময় নষ্ট করতে চাই না। এদিকে তানু ইরাদের বাসা থেকে বের হয়ে আসে। এদিকে রাত হয়ে যায়, কিন্তু তানু বাড়িতে না ফেরার কারণে আকাশ ইরার আব্বুকে কল করে, কিন্তু উনি জানায় তানু দুপুরের পরেই বের হয়ে গিয়েছিল। তানু কি এখনো বাড়িতে ফিরেনি? না আঙ্কেল, সেজন্য আমি আপনাকে কল দিলাম। সে কি, তাহলে কোথায় গেল তানু? ওর নম্বরে কল দিয়েছো কি? জি আঙ্কেল, কিন্তু নাম্বার বন্ধ। তবে আপনি চিন্তা করবেন না, আমি ঠিকই ওকে খুঁজে বের করে নেব। তাই আকাশ ইরার বাড়ির কাছে আসে। ওখানে থাকা সবগুলো সিসিটিভি ক্যামেরা দেখতে থাকে। তানু কোন রাস্তা দিয়ে কোথায় গিয়েছিল। ইরাদের বাড়ি থেকে বের হয়ে তানু হাইওয়ে রোডে চলে আসে। হাইওয়ে রোডে আসলে তো ওখান থেকে কোনো মতেই কিছুই করতে পারবে না, কিন্তু হাইওয়ে রোড শেষের দিকে তো। তাই আকাশ দেরি না করে হাইওয়ে রোড শেষ করে, কেননা এখান থেকে দুটো রাস্তা আছে একটু সামনে। একটা আকাশদের বাড়ির দিকে, আরেকটা রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে যায়। তাই আকাশ জঙ্গলের ভেতর যেতে থাকে। ওখানে যেতে যেতে আকাশ অনেক কিছু খেয়াল করে। তখনই আকাশের চোখে পড়ে একটা গাড়ির দিকে, কেননা গাড়িটা পুরোপুরি ফুরে গিয়েছে, যার জন্য বোঝাই যাচ্ছে না এটা কার গাড়ি। অনেক চেষ্টার পর আকাশ বুঝতে পারে এটা তানুর গাড়ি, কেননা আকাশদের প্রতিটা গাড়িতে একটা করে স্টিকার থাকে। ওই স্টিকার কোনোভাবেই ফোড়ে না। তাই আকাশ ভয় পেয়ে ড্রাইভিং সিটে গিয়ে দেখে কেউ আছে কিনা, কিন্তু আকাশ সব চেক করেও কাউকে পেল না।
এদিকে রাতের অন্ধকার থাকায় আশেপাশে খুঁজেও দেখতে পারছে না কেউ আছে কিনা আশেপাশে। সেজন্য আকাশ গাড়ি থেকে লাইট নিয়ে আশেপাশে খুঁজে দেখতে থাকে। তখন আকাশ জঙ্গলের ভেতর একটা বাড়ি দেখতে পায়। তাও বাড়িটা অনেক ছোট, সেজন্য আকাশ বন্দুক বের করে ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। ওখানে গিয়ে আকাশ বাড়িটার দরজা খুললেই তানুকে দেখতে পায়, কিন্তু তানুর তখন জ্ঞান ছিল না, তাই পানি দিয়ে জ্ঞান ফেরায়। বোন আমার, তুই ঠিক আছিস তো? বোন ডাক শুনে তানু কিছুটা তাকায়। লাইটের আলোয় তানু আকাশকে দেখতে পায়, সেজন্য আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ভাইয়া, আমাকে ওখান থেকে নিয়ে চল, নয়তো ওরা ওরা আমাকে মেরে ফেলবে। বোন আমার, কাঁদিস না, দেখ তোর ভাই চলে এসেছে। এখন এখান থেকে কেউ চলে আসার আগে চল। আকাশ তানুকে নিয়ে আসতে গেলে তানু শরীর দুর্বলের কারণে হাঁটতে পারছে না, তাই তানুকে কোলে নিয়ে পাহাড়ের রাস্তা ধরে উপরে আসে। তানু, তুই গাড়ি চালিয়ে যেতে পারবি কি বাড়িতে? পারবো, কিন্তু তুই কি করবি? আমি এখানে থেকে দেখব কারা তোকে নিয়ে এসেছে। তোকে একা একা যেতে দেওয়া যাবে না, তার একটু অপেক্ষা কর। 5 মিনিট পর ওখানে দুটো গাড়ি আসে। একটা করে আসিফ আসে, আরেকটা করে 4-5 জন লোক আসে, তাও ওরা আকাশের লোক। আসিফ, তুই এখানে বসে অপেক্ষা কর, তোরা সবাই লুকিয়ে থাক। এই গড়টার উপর নজর রাখ, কে কে আসে ওখানে। আচ্ছা, আমরা তাহলে নজর রাখতেছি। আকাশ তানুকে নিয়ে বেরিয়ে পড়ে, তানুকে বাড়িতে নিয়ে আসে, তানুকে ওর রুমে দিয়ে আসে। সাথে আকাশ ওর মাকে বলে তানুর দেখাশোনার এবং ওকে খাইয়ে দেওয়ার জন্য। আকাশ বের হয়ে আবার জঙ্গলের কাছে চলে আসে। ওখান থেকে আসিফের কাছে জানতে পারে এখন পর্যন্ত কেউ আসেনি এখানে, তাই আকাশ ওখান থেকে আসিফ ও বাকিদের পাঠিয়ে দেয় এবং আকাশ একাই ওই বাড়িটার উপর নজর দিতে থাকে। কিছুক্ষণ পর ওরা কতগুলো লোক বাড়িতে আসে। ওরা ওখানে তানুকে না দেখতে পেয়ে বুঝতে পারে কেউ ওকে নিয়ে চলে গেছে, তাই আকাশ ওখানে থাকা সবাইকে মেরে ফেলে এবং মারার পর ওদের কাছে আসে। তখন ওদের ফোন বেজে ওঠে, সেজন্য আকাশ ফোনটা হাতে নেয়। নম্বরটা আকাশের চেনা চেনা লাগছে, কেননা এই নাম্বারটা টেবিলের। ওখান থেকে আকাশ চলে আসে। এদিকে হসপিটালের ভেতরে রকির জ্ঞান ফিরে পায়। বল, তোর এই হাল কি করে হলো? আব্বু একটা ছেলে। এরপর রকি ওর আব্বুকে সবটা বলতে থাকে। এইদিকে পুলিশ রকির বাবাকে কল দিয়ে জানায় আকাশ পুলিশের হাত থেকে পালিয়ে যায়, তাই পুরো শহরে আকাশকে ধরার জন্য পুলিশ লাগিয়ে দেয়। কয়েক ঘন্টা পর পুলিশ আকাশকে ধরে নেয়। আকাশ কখনো ভাবেনি পুলিশ তো আকাশের উপর নজরদারি করবে। পুলিশ আকাশকে নিয়ে এসে লকআপের ভেতর ঢুকিয়ে রাখে এবং সাথে করে এমপি সাহেবকে কল দেয়। স্যার, আপনি যেমনটা বলেছেন তুলে এনেছি ওই ছেলেটাকে। সাবাস, ওকে বেঁধে রাখ, আমি এসে ওর ব্যবস্থা করব। এইদিকে আপনারা ভাবছেন আকাশকে কেমন করে পুলিশে ধরলো, তাহলে শুনুন। আকাশ সকালবেলা ইরাকে দেখার জন্য ওর বাড়িতে যায়। ওখানে ইরার আব্বুর সাথে দেখা হয়। কেমন আছেন আঙ্কেল? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তবে মেয়েকে নিয়ে অনেক চিন্তিত। কোনো চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাহলে তো ভালোই হয়। তুমি নিশ্চিত হীরাকে দেখতে এসেছো? হ্যাঁ আঙ্কেল। হীরা তো উপরে আছে, তুমি ওর সাথে গিয়ে কথা বলো। আচ্ছা আঙ্কেল। আকাশ উপরের দিকে চলে আসে, এসে ইরার রুম খুঁজতে থাকে। কয়েকটা রুম দেখার পর আকাশ ইরার রুমটা খুঁজে পায়। রুমটা যেই খুলতে যাবে আবারও সেই একই কাণ্ড। ইরা একা একা জামা পরতে থাকে। তখনই আকাশ দেখে ফেলে, তবে এবার ইরা একটু চেঁচায়নি। আকাশ দরজা বন্ধ করতে যাবে, তখনই ইরা বলে ওঠে, পালাতে হবে না আপনাকে, ভিতরে আসেন। কি বলছেন? আপনি জামা পরে নিন, তারপর না হয়। আরে সমস্যা নেই, আপনি আসুন তো। আকাশ অনেকটা ভয় ভয় রুমে ঢুকলো, সাথে চোখ বন্ধ করে নিল। তা দেখি ইরা কিছুটা মুচকি হাসছে। কি ব্যাপার, চোখ বন্ধ করে রেখেছেন কেন? না, আসলে আপনার জামা ঠিক নেই সেজন্য। বাহ, ওই দিন তো সব দেখে নিয়েছেন। তাছাড়া নতুন করে আধিক্যতের কিচ্ছু নেই, তাই চোখ মেলে আমাকে জামা পরতে সাহায্য করেন। কি বলছেন? আমি পরাবো আপনাকে জামা? বারে, আপনি পরালে অসুবিধাটা কোথায়? আপনি একটা মেয়ে আর আমি ছেলে, এভাবে কিচ্ছু হবে না, তার আগে দরজা বন্ধ করে নেন। আকাশ দরজা বন্ধ করে ইরার কাছে আসে এবং ইরাকে জামা পরাতে সাহায্য করে। আকাশ জামা পরানোর সময় হাত কাঁপছিল, তা দেখে ইরা হাসি পাচ্ছে। কি ব্যাপার, আপনার হাত এভাবে কাঁপছিল কেন? না মানে মানে কি বলেন, কিছুই তো বুঝতে পারছি না। আসলে কোনো মেয়ের গায়ে কখনো জামা পরানো তো দূরের কথা, গায়েও কখনো হাত দেয়নি। কারো গায়ে না দিল আমার গায়ে দিবেন? আপনার গায়ে কেন দিব বলুন তো? আপনাকে এসব জানতে হবে না, আমাকে দেখা হয়ে গেলে
এবার আসতে পারেন। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, যাওয়ার আগে নাম্বারটা দিয়ে যান। কেন, কি করবেন? প্রেম করব আপনার সাথে। এতে করে আপনার কোনো সমস্যা আছে কি? না, আমার কোনো সমস্যা নেই, তাহলে আমি যাই। একটু দাঁড়ান। আকাশ ওখানে দাঁড়িয়ে থাকলে ইরা আকাশের সামনে এসে আকাশকে জড়িয়ে ধরে, সাথে আকাশের ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করে। কিছুক্ষণ পর আকাশকে ছেড়ে দেয়। কি ব্যাপার, মাথায় সমস্যা হলো নাকি মেয়েটার? কোনো সমস্যা হয়নি, তবে এইটুকু মনে রাখবেন, আপনি অনেক আগে থেকে আমার মনটা দখল করে নিয়েছেন। এই মনে অন্য কেউ আসতে পারবে না, আর নয় তুমি অন্য কাউকে তোমার মনে জায়গা দিবে। তার মানে আমি ধরে নিব কি? হ্যাঁ, ঠিক ধরেছ। তোমাকে এখন কিচ্ছু বলার প্রয়োজন নেই। 5 দিন পর আমার জন্মদিন। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে ওই সবার সামনে। বুঝতে পেরেছি, যদি না হয় উত্তর? এমনটা হলে আমি চিরবিদায়। বলার আগে আকাশ মুখে হাত দিয়ে থামিয়ে দেয়। ইরার রুম থেকে বের হয়ে গাড়িতে ওঠে এবং গাড়ি চালাতে থাকে। তখন কিছু দূর যাওয়ার পর পুলিশ চেকপোস্টের সামনে আকাশকে গ্রেফতার করে। গ্রেফতার করার পর বাকি কাহিনীগুলো তো আপনারা জানেনই। থানার ভেতরে আকাশকে আটকে রাখা হলো। আকাশকে যে গ্রেফতার করা হয়েছে তা এখনও আকাশের পরিবারের মধ্যে এবং বাহিরের মধ্যে কেউই জানে না। পুলিশ স্টেশনের ভেতরে এমপি সাহেব চলে আসে। অফিসার, কোন ছেলে আমার রকিকে মেরেছে? এই তো স্যার, এই ছেলেটা। আঙ্গুলের ইশারায় আকাশকে দেখিয়ে। তা এই ছেলেটাকে মারতে থাক, যতক্ষণ না পর্যন্ত ও বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত মারবি। কিন্তু স্যার, এটা রিস্কি কাজ হয়ে যাবে। তাহলে আমি এখানে আসি কোন কারণে? তাহলে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার চোখের সামনেই ওকে আমি মারব। পুলিশ জেলের ভেতরে আকাশের কাছে আসে। এতে আকাশের মাথা ধরে উপরের দিকে উঠালেই এমপি সাহেব আকাশের মুখটা দেখতে পায়। বাহ বাহ, তুই কাকে ধরে নিয়ে এসেছিস? তুই কি তা জানিস? কি বলছেন কি স্যার? কে এই ছেলে? না থাক, তোকে জানতে হবে না। তুই ওকে এমন মারবি যেন ও সারা জীবন মনে রাখে। সাথে অনেকগুলো কেসে ওকে ফাঁসিয়ে দিবি। তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ওকে সারানোর জন্য অনেক লোক আসতে পারে। তাই যা করার তাড়াতাড়ি করবি। চিন্তা করবেন না স্যার, আপনি শুধু আমার দিকে একটু তাকাবেন, বাকিটা আমার উপর ছেড়ে দেন। তাড়াতাড়ি কর, ওকে মেরে কোথাও ফেলে দিয়ে আসবি, যাতে করে ওর পরিচয় কেউ না জানে। কথাগুলো বলে রকির বাবা ওখান থেকে চলে যায়। উনি যাওয়ার পরই পুলিশ স্টেশনে আকাশের আব্বু আসে। উনি এসে পুলিশ অফিসারের কাছে যায়। পুলিশ অফিসার ওনাকে দেখতে স্যালুট দেয়। স্যার, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। আকাশকে কোন অপরাধে ধরে নিয়ে এসেছেন? স্যার, এই ছেলেটা এমপি স্যারের ছেলেকে গুলি করে, তাই একে এখানে ধরে নিয়ে এসেছি। এক্ষুনি ওকে ছেড়ে দাও। কিন্তু স্যার, কেস ফাইল করা হয়ে গেছে, এখন কি করে ছাড়বো? এমপি সাহেব যদি কেস তুলে নেয় তাহলে আমি ছেড়ে দিতে পারি। আপনি কি ভুলে গিয়েছেন আপনি কার সাথে কথা বলছেন? কিন্তু স্যার, এমপি সাহেবকে কি বলবো? বলবে যে সিএম এখানে এসে ওকে নিয়ে গিয়েছে। ঠিক আছে স্যার, তাই হবে। আমরা তাহলে ছেড়ে দিচ্ছি। পুলিশ অফিসার আকাশকে ছেড়ে দেয়। এদিকে আকাশ গাড়িতে গিয়ে বসে। ওখানে বসার পর গাড়ি চলতে থাকে। আকাশ তখন ওর আব্বুকে সব কিছু খুলে বলতে থাকে। ওইসব কথা বলতে বলতে আকাশ চলে আসে বাড়িতে। আকাশ বাড়িতে আসার পর রেস্ট নিতে চলে যায়। এদিকে পার্টি অফিসে মিটিং ডেকেছে, কেননা আকাশকে ছাড়ানোর ব্যাপারে কথা উঠতে পারে, তাই আজকের এই মিটিং। ওখানে সবাই উপস্থিত হয়। আজকে এই মিটিং কেন ডাকা হয়েছে? আপনার ক্ষমতা আছে বলে আপনি এভাবে যাকে খুশি থানা থেকে সারিয়ে নিতে পারবেন না। ও তাই? তা আমার কাছে সব তথ্য আছে। আপনার ছেলে একটা মেয়ের উপর গুলি চালিয়েছে, সে অপরাধে ওকেও তো তাহলে জেলে রাখতে হয়। কিন্তু স্যার, দেখুন, আপনার ছেলেও সমান অপরাধী, সেটা আপনি খুব ভালো করেই জানেন। তাই এই নিয়ে কোনো কথা বলবেন না আজকে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন না হয় চুপ থাকলাম। তাহলে আজকের মিটিং এখানেই শেষ, আপনারা সবাই তাহলে আসতে পারেন। সবাই চলে যায়। সবার সাথে সাথে আকাশের আব্বু বাড়িতে চলে আসে। এদিকে আকাশ ও ইরা ওরা দুজনেই কথাবার্তা চালিয়ে যেতে থাকে। এভাবে 4 দিন কেটে যায়। ইরা আকাশ ওর পরিবারকে ইরার জন্মদিনে আসতে বলে, তাই আকাশ কথা বলা শেষ করে চলে আসে ওর আব্বুর কাছে। আব্বু, একটা কথা বলার ছিল। কি কথা?
তোমার কাছে কালকে সন্ধ্যার পর সময় হবে কি? কাল তো অনেক গুরুত্বপূর্ণ মিটিং আছে, কিন্তু কেন বলো তো? না মানে কালকে। আকাশ কথাটা বলার আগেই তানু উপরের থেকে নামতে নামতে বলে ওঠে, কালকে আমরা সবাই ভাইয়ের হবু শ্বশুর বাড়িতেই যাব, আমার হবু ভাবির জন্মদিনে। তানুর কথা শুনে বাড়ির সবাই কিছুটা অবাক হয়। কেননা আকাশ যে কাউকে পছন্দ করে তা ওনারা কেউই জানতো না, সেজন্য ওনারা অবাক হয়। কি বলছিস কি এগুলো? হ্যাঁ আব্বু ঠিকই বলছি, বিশ্বাস না হলে ভাইয়াকে জিজ্ঞেস করো। আকাশ, কথাগুলো কি সত্যি? হ্যাঁ আব্বু, আর কালকে তোমরা ওর জন্মদিনে গিয়ে বিয়ের কথাবার্তা বলে আসবে। ঠিক আছে, তাহলে কালকের সব মিটিং ক্যান্সেল করে দিচ্ছি। কাল তাহলে আমরা বৌমাকে দেখতে যাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে তানুকে নিয়ে শপিং মলে যাচ্ছি, ওখানে গিয়ে একটা আংটি কিনতে হবে। সুন্দর এবং দামি দেখে কিনবি। ঠিক আছে আব্বু। আকাশ তানুকে নিয়ে চলে আসে শপিং মলে। ওখানে হীরের দোকানে গিয়ে অনেক দামি দামি হিরে দেখতে থাকে। ওখান থেকে একটা হিরের আংটি কিনে নেয়, কিনে বাড়িতে চলে আসে। পরের দিন বিকেলে আকাশ, শাহজাহান চৌধুরী, পারুল আক্তার ও তানু ওরা 4 জন বের হয় ইরাদের বাড়ির উদ্দেশ্যে, সাথে সিকিউরিটি নিয়ে। বিকেলের মধ্যে ওরা ইরাদের বাড়িতে চলে আসে। ইরাদের বাড়িও মোটামুটি বেশি বড় না। ওনারা বাড়িতে চলে আসে। ওখানে কিছুক্ষণ পর ইরাকে আনা হয়। আকাশের বাবা মা ইরাকে পছন্দ করে, তাই 3 দিন পর ওদের বিয়ের ডেট ঠিক করে ফেলে। বিয়ের দিন ঠিক করা হলে আকাশ ইরাকে আংটি পরিয়ে দেয়। আংটি পরার কিছুক্ষণ পর ইরার জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়। আপনাদের আমার একমাত্র মেয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাই। তার সাথে আরও একটা সুখবর আছে। সেই সুখবর হচ্ছে, আমাদের রাজ্যে বর্তমান সিএম সাহেবের একমাত্র ছেলে আকাশের সাথে আমার একমাত্র মেয়ের বিয়ে ঠিক করলাম। বিয়ে 3 দিন পর অনুষ্ঠিত হবে, তাই আপনারা সবাই আমন্ত্রিত। এরপর কেক কাটা হয়। ইরা কেক কেটে সবাইকে খাইয়ে দেয়। অনুষ্ঠান শেষ করে আকাশ ওর পরিবারকে নিয়ে চলে আসে বাড়িতে। আকাশের বাবা মা অনেক খুশি, কেননা ইরাকে ওনাদের অনেক পছন্দ হয়েছে। এভাবে বিয়ের দিন বেশি সময় না থাকায় 2 বাড়ি সাজাতে থাকে। অনেক সুন্দর করে সাজানো হয়, তার উপর শপিং তো আছে। এভাবে 2 দিন কেটে যায়। পরের দিন বিয়ে, তাই আকাশ বর সেজে ইরাদের বাড়িতে আসে। ওখানে কোনো রকম ঝামেলা ছাড়াই আকাশ আর ইরার বিয়েটা হয়ে যায়। আকাশ ইরাকে নিয়ে ওদের বাড়িতে চলে আসে। বাড়িতে ইরাকে নিয়ে আকাশের রুমে গিয়ে বসানো হয়। ইরা রুমে যাওয়ার 30 মিনিট পর আকাশ রুমে ঢোকে, দরজা বন্ধ করে দেয়। ইরা বিছানা থেকে উঠে আকাশের পায়ে সালাম করে। চলো আমরা এই রাতে আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের দাম্পত্য জীবনটা সুখে কাটুক। ওরা দোয়া শেষ করে দুজনেই ঘুমিয়ে যায়। পরের দিন ইরার ভেজা চুলের পানিতে আকাশের ঘুম ভাঙে। আকাশ ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে ইরা নিচে নেমে রান্নার কাজে সাহায্য করতে থাকে। আকাশ নিচে নেমে আসলে ওরা সবাই নাস্তা করতে থাকে। নাস্তা সেরে আকাশের আব্বু চলে যায় অফিসের দিকে। উনি বের হওয়ার 10 মিনিট পর আকাশের মোবাইলে কল আসে। কল কথা বলে জানতে পারে আকাশের আব্বুর উপরে হামলা হতে পারে, তাই আকাশ তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে, তবে হেলিকপ্টার নিয়ে। কেননা গাড়ি করে যেতে সময় লাগবে, সেজন্য হেলিকপ্টার করে যাওয়া। হেলিকপ্টার করে আকাশ এসে দেখে আকাশের আব্বুর গাড়ির আশেপাশে অনেকগুলো গাড়ি, তাই আকাশ হেলিকপ্টার থেকে গুলি করতে থাকে। গুলি করাতে ওখানে থাকা অনেক গাড়ি নষ্ট হয়ে যায়। পাইলট, আব্বুর গাড়ির কাছে নিয়ে চল তাড়াতাড়ি। পাইলট ওই গাড়ির দিকে যেতে থাকে। তার সাথে আকাশ গাড়িগুলোতে গুলি করেই যাচ্ছে। কিছুক্ষণ পর আকাশ ওর আব্বুর গাড়িতে গিয়ে পৌঁছায়। ওখানে আকাশ ওর আব্বুর পাশে গিয়ে বসে। তুই এখানে? আমি খবর পেয়েছি তোমার উপর আক্রমণ হতে পারে, তাই আমি তাড়াতাড়ি করে এখানে এসেছি। আমাকে কারা মারতে চাইবে? রকির বাবা এমপি সাহেব। কিন্তু কেন? আব্বু এই বিষয়ে পরে কথা বলবো, এখন সময় কম। তোমাকে হেলিকপ্টারে পাঠিয়ে দিচ্ছি, তুমি অবশ্যই যত তাড়াতাড়ি পারো পৌঁছাও, কেননা ওখানে তুমি নিরাপদ থাকতে পারবে। এরপর অনেক কৌশলে আকাশ ওর আব্বুকে হেলিকপ্টারে উঠিয়ে দেয়। হেলিকপ্টার চলে যেতে থাকে। আকাশ গাড়ি থামিয়ে ওর বাকি 3-4 লোককে সাথে করে ওদের উপর আক্রমণ করতে থাকে। এখন হয়তো আপনারা ভাবছেন আকাশ তো সাথে করে কোনো লোক আনেনি, তাহলে এই লোকগুলো কারা? তাহলে শুনে রাখুন। গল্পের শুরুতে আমি বলেছিলাম আকাশ ওর আব্বুর সিকিউরিটির জন্য 3 জন লোক রাখে। এ হচ্ছে সেই লোকগুলো। আকাশ একের পর এক লোকদের মারতে থাকে। এভাবে লড়াই করে আকাশ এখানে থাকা সবাইকে মেরে ফেলে, কেননা এদের বাঁচিয়ে রেখে আকাশের কোনো লাভ হবে না। এরা মরে যাবে, তবুও কার হয়ে কাজ করে তা স্বীকার করবে না, তাই ওদের মেরে ফেলে। এইদিকে সিএম বেঁচে যাওয়াতে ডেভিল টেবিলে বাড়ি দেয়। এই আকাশের এত বড় সাহস কি করে হয়? বারবার ওই ছেলে আমার লোকেদের মেরে ফেলছে। কি আছে ওর মধ্যে যা আমি দেখতে পাচ্ছি না?
এদিকে আপনারা ভাবছেন ডেভিলের সাথে কি করে জড়িত, কিন্তু চিন্তা করবেন না, ঠিকই জানতে পারবেন সব কিছু। এদিকে আকাশের আব্বু অফিসে আসাতে এমপি মোটেও খুশি হয়নি। শাহজাহান চৌধুরী অফিসে এসে এমপি সাহেবকে ওয়ার্নিং দিয়ে দেয় যাতে করে ভবিষ্যতে এরকম কোনো কাজ যেন না করে থাকে। এদিকে শাহজাহান চৌধুরীর কথায় এমপি কিছুটা ভয় পায়। অন্যদিকে আকাশ ডেভিলের সাথে একটা চুক্তি করার জন্য একটা মিটিং ডাকে, কেননা এভাবে কাজ করতে থাকে ওদের দুজনের জন্যই ক্ষতি, যা ওরা নিজেরাই ভালো করে জানে। তাই ওরা দুজনে একটা তারিখ ঠিক করে কখন কোথায় ওরা মিটিং করবে। সব দিন তারিখ ঠিক করা শেষ হলো। পরের দিন সকালে আকাশ বাড়ি থেকে বের হতে গেলেই ইরা বলে ওঠে, কোথায় যাচ্ছ? একটা কাজে যাচ্ছি, বিকালের মধ্যে ফিরে আসবো। আসার সময় আমার পছন্দের খাবার আনতে কিন্তু ভুলবে না। কি যে বলো না, তোমার পছন্দের খাবার আনতে আমি কি বলে যেতে পারি? ইরা আকাশের কাছে এসে আকাশের কপালে একটা চুমু দেয়। সাবধানে যাবে। আকাশ হাসি মুখ নিয়ে বেরিয়ে আসে। ওখান থেকে বের হয়ে আকাশ চলে আসে ও রাস্তায়। ওখানে এসে সব প্ল্যান করতে থাকে, কেননা ডেভিলের কোনো বিশ্বাস নেই, ও যে কোনো মুহূর্তে হামলা বা আক্রমণ করতে পারে। তাই আকাশ সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে নেয় এবং দেখা করার জায়গায় চলে যায়। ওখানে ডেভিলকে বলে, কি চাস তুই? আমি চাই সব কথা কি এখানেই বলবি? চল আমি আর তুই একান্তে কথা বলি। কথাগুলো কোথায় বলবি? তোর লোকেরা আর আমার লোকেরা এখানেই থাক, চল আমরা ওদের থেকে কিছু দূরে গিয়ে বলি। চল তাহলে। আকাশ ও ডেভিল ওরা কিছুটা দূরে নিয়ে যায়। দূরে গিয়ে ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। ডেভিল, সিএম স্যারের পরিবার থেকে তোর নজর উঠিয়ে নে, নয়তো এর পরিণাম ভালো হবে না। আমি তো তোর কথা শুনতে এখানে আসিনি, শুধু এই কথা বলতে এসেছি। যদি সিএম পরিবারকে বাঁচাতে চাস তাহলে সিএমকে বলে দিবি যেন সিএম এই পদ ছেড়ে দেয়, কেননা ওই চেয়ারে আমি বসবো। কি তুই বসতে চাস সিএম এর চেয়ারে? কি যোগ্যতা আছে তোর যে তুই সিএম হবি? আমার কি যোগ্যতা আছে না আছে সেটা পরে দেখা যাবে। এখন তুই বল, তুই কেন ওদের হয়ে কথা বলার জন্য আসলি? দেখ, আমি কেন এসেছি সেটা তোর না জানলেও চলবে। তুই শুধু এতটুকু জেনে রাখ, আমি থাকতে তুই ওনাদের কোনো ক্ষতি করতে পারবি না, কথাটা মাথায় রাখবি। এদিকে আকাশের কথায় ডেভিল হাসি দেয়, কেননা ডেভিলের আসল পরিচয় আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। ওখানে ওরা শেষ করে চলে আসে। আকাশ মিটিং শেষ করে চলে আসে বাড়িতে, কেননা ওখানে কোনো রকম ঝামেলা ওদের দুজনের মধ্যে কেউ করেনি। বাড়িতে আস্তে আস্তে রাত হয়ে যায়, তাই আকাশ ওর আব্বুর কাছে যায়। আব্বু, তোমার সাথে তুমি আরও কিছু সিকিউরিটি বাড়িয়ে নাও। কেন আকাশ সিকিউরিটি বাড়াবো কেন? এর অনেক কারণ আছে। গতকাল তুমি দেখলে না কি হয়েছিল তোমার সাথে? আমার উপর এরকম হামলা হতেই পারে, সে নিয়ে তোকে এত টেনশন করতে হবে না। দেখো আব্বু, তুমি তোমার সিকিউরিটির জন্য কিছু সেনাবাহিনী তোমার সাথে রাখো। তুই যা বলবি তাই হবে। আকাশ ওর বাবাকে সবটা বুঝিয়ে দেয়, কেননা নয়তো ডেভিলের উপর কোনো ভরসা নেই। আকাশ পরের দিন রেডি হয়ে অফিসের দিকে যেতে থাকে। তখন রকি আকাশের পথ আটকে দাঁড়ায়। রকি, তুই এখানে? হ্যাঁ আমি। তুই আমাকে গুলি করে অনেক বড় অপরাধ করে ফেলছিস। তোকে বাঁচিয়ে রেখেছি, এটা তোর ভাগ্যের ব্যাপার, নয়তো তোর মতো লোককে মারতে আমার এক সেকেন্ডও ভাবতে হয় না। ওই তোর লেকচার বন্ধ কর। তুই কি মনে করছিস তোর বাবা সিএম বলে আমি তোকে ছেড়ে দিব? যাক, তাহলে তুই জেনেই গিয়েছিস, কিন্তু তুই কি জানিস তোর বাবার আসল পরিচয়টা কি? মানে কি বলতে চাস তুই? আমি বলতে চাই, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডেভিলকে কি তুই চিনিস? আমি চিনি না। তোর কথার ধরনে বোঝা যায় তুই চিনিস। তোর বাবার এই এমপি পদের থেকে ডেভিলের পদের পাওয়ার অনেক বেশি, তাই না? আমার কাছে সব তথ্য আছে। এইগুলো যদি কমিশনারের কাছে দেই তাহলে তোর বাবার জেলে যেতে কিন্তু সময় লাগবে না। ওই তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় দেখাচ্ছি না, ওয়ার্নিং দিচ্ছি। গতকাল তোর বাবাকে দিলাম, আজকে তোকে। আমার পর থেকে সরে দাঁড়া, নয়তো তোদের বাবা ছেলের লাশও কেউ খুঁজে পাবে না, কথাটা মাথায় রাখবি। আকাশ ওখান থেকে চলে আসে অফিসের দিকে। এদিকে অফিসে যাওয়ার কিছুক্ষণ পর আকাশ জানতে পারে ওর বাবার উপর কোনো মাফিয়ার লোক আক্রমণ করেছে, যা বর্তমানে টিভিতে দেখাচ্ছে। কিন্তু ওনার সাথে সেনাবাহিনীও কিছু কালো কোট পরা লোক থাকার কারণে ওনার কোনো ক্ষতি হয়নি। শুধু গাড়ির আক্রমণ করার কারণে ওনার শরীরে কিছু কিছু জায়গায় আঘাত লাগে, যার জন্য ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। খবর শুনে আকাশ অফিস থেকে বের হয়ে যায় হসপিটালের দিকে। হসপিটালে পৌঁছে ওর আব্বুর পাশে গিয়ে বসে। কি করে হলো এইসব? এরপর আকাশ ওর আব্বুর থেকে সবটা শুনে।
সবটা শোনার পরে আকাশ বের হয়ে আসে। এরপর আকাশ ও লোকদের বলে এমপি কোথায় আছে তা খোঁজ নেওয়ার জন্য, কেননা এমপিকে কিছুক্ষণের মারধর করলেই ওর শিক্ষা হবে। আকাশ ও লোকদের মাধ্যমে জানতে পারে যে এমপি বিদেশ যাচ্ছে, আর কেন যাচ্ছে তা আকাশ খুব ভালো করেই জানে। তাই এমপি এয়ারপোর্টে যাওয়ার আগেই আকাশ ও লোকদের দিয়ে এমপিকে উঠিয়ে নেয়। এমপিকে নিয়ে চলে আসে আকাশের দেওয়া একটা ঠিকানায়, আর সেটা হলো নদীর পাড়ে। কেননা আকাশ ওনাকে ভালো হয়ে যাওয়ার জন্য সুযোগ দিতে চায়, তাই এখানে নিয়ে আসা। এমপিকে নিয়ে এসে আকাশের সামনে বসানো হলো। তুই এখানে তোর বাবার আক্রমণের বদলা নেওয়ার জন্য এসেছিস, তাই না? ধরে নে, তাই তোকে কতবার বলেছি আমার পরিবারের উপর থেকে নজর সরিয়ে নে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। তাই আজকে তোকে একটু কষ্ট না দিলে তো নয় মিস্টার ডেভিল। আকাশের মুখে ডেভিল নামটা শুনে রকির বাবার মুখে চিন্তার ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। এ কি বলছিস? কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এই নিয়ে তোর ছেলের সাথেও কথা হয়েছে, কিন্তু তুই এখনও আমাকে চিনতে পারিসনি। কে বলেছে চিনতে পারিনি? আমি যা তুইও তা। আমি যেমন ডেভিল মাফিয়া, ঠিক তুইও মাফিয়া। শুধু তুই সমাজের মধ্যে সিএম এর ছেলে, আর আমি সমাজে এমপি। তোর কাছে যেমন কোনো প্রমাণ নেই আমি ডেভিল, তেমনি আমার কাছেও কোনো প্রমাণ নেই তুই মাফিয়া। যাক, সবটা যেহেতু বুঝতে পেরেছিস, তারপর কোন সাহসে তুই আমার বাবার উপর আক্রমণ করেছিস বল? কারণটা তুই ভালো করে জানিস। আমি কেন আক্রমণ করেছি? কারণ আমার এই চেয়ারটা চাই। তুই কি জানিস না এরপর আমি তোর কি হাল করতে পারি? মেরে ফেলবি, তাই তো? তাহলে জনগণ জানবে একজন এমপি মাফিয়ার হাতে খুন হয়েছে, এবং পরে আমার জায়গায় আমার ছেলে এসে রাজত্ব করবে। ঠিক বলেছিস। তোকে এভাবে মারলে তোর আসল পরিচয় কখনো সামনে আসবে না। তাই তোকে ডেভিলের পরিচয়ই মারবো, যাতে করে সবাই তোর আসল পরিচয়টা জানতে পারে। এখন তুই আমার বাবাকে যতটা কষ্ট দিয়েছিস, ঠিক ততটা কষ্ট আমি তোকে দেব। এই তোরা একে গাড়িতে বসা এবং গাড়ি দিয়ে একে আঘাত কর। আমি এর ছেলেকে কল দিয়ে এখানে আসতে বলি। আকাশের কথা মতো ওরা গাড়ি দিয়ে আঘাত করতে থাকে। সেই সাথে আকাশ রকিকে কল দিয়ে এ কথা জানায়, কেননা রকি এখানে আসতে 30 মিনিট সময় লাগবে। এর মধ্যে ওদের কাজটা শেষ হয়ে যাবে। গাড়ি দিয়ে আঘাত করা শেষ হলে আকাশ রকির বাবার কাছে যায়। এবার বোঝ কতটা কষ্ট আমার বাবা পেয়েছে তোর কারণে। তুই এখানে এভাবে থাক, তোর ছেলে এসে তোকে নিয়ে যাবে। এরপর থেকে যদি আমার পরিবারের দিকে তুই থাকাস, তাহলে বুঝতে পারছিস কি হবে তোর জন্য। কথাটা মাথায় রাখিস। আকাশ ও লোকদের নিয়ে চলে যায়। ওরা যাওয়ার 15 মিনিট পর রকি আসে কিছু লোকজন নিয়ে। ওরা গাড়ির কাছে গিয়ে রকি ওর বাবাকে বের করে নেয়। গাড়ি থেকে বের করে হসপিটালের দিকে নিয়ে যায়। এতে করে টিভিতে নিউজ আসে, কোনো মাফিয়া গ্যাং আসে এমপি সাহেবের উপর হামলা করে ওনাকে মারার চেষ্টা করতে থাকে। এই খবর শুনে সিএম দেখার জন্য আসে। সিএম এই কারণে আসে কেননা উনি এই ব্যাপারে এখন পর্যন্ত কিছুই জানে না। রকি, তোমার বাবা এখন কেমন আছে? আঙ্কেল, বাবা এখন আইসিইউতে। আপনি কি কিছুই জানেন না? আমি কি জানবো? কিছু না, ডক্টর বের হলেই জানতে পারবো। তাহলে আমি অপেক্ষা করতেছি। তোমার বাবার সাথে কথা বলে তারপর না হয় আমি এখান থেকে যাব। আচ্ছা আঙ্কেল। এদিকে রকি ভাবতে থাকে এত কিছু হয়ে যাওয়ার পরও সিএম দেখার জন্য এসেছে, তাই রকি একটু অবাক হয়। ডক্টর বের হয়ে আসে। কিছুক্ষণ পর রকির বাবাকে নিয়ে আসে কেবিনে। ওনাকে কেবিনে নিয়ে যাওয়ার পর সিএম ওনার সাথে দেখা করার জন্য আসে। কি করে হলো ওইসব? আমার উপরে হামলা হচ্ছে, আবার আপনার উপরেও হচ্ছে। স্যার, শহরে পুরাতন কিছু মাফিয়া এসেছে। ওরা আমাকে আর আপনাকে মারতে চায়, তাই আমাদের ওপর হামলা করে। তাহলে ওই মাফিয়াদের মারার জন্য আমি পুলিশকে বলবো। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তাহলে অনেক উপকার হয়। সিএম স্যার চলে যাওয়ার পর রকি ওর বাবার কাছে আসে সিএম কি বলেছে তা জানার জন্য। বাবা, উনি কি বলেছে? আমি ওই সিএম এর হাত দিয়ে ওনার ছেলেকে মারার প্ল্যান করছি। কি বলো আব্বু? কিভাবে এটা সম্ভব হলো? উনি এখানে আসার পর আমি ওনাকে বলেছি আকাশের কথা, যে আকাশই আমাকে মারতে চেয়েছিল। আব্বু, তুমিও কি যে বলো না। উনি কেন ওনার ছেলেকে মারতে যাবে? ওনার ছেলেকে না মারতে পারুক, তাতে কি
কিন্তু একজন মাফিয়াকে তো মারতে পারে। মাফিয়া কি আবার? আরে এই আকাশই হচ্ছে মাফিয়া জগতের কিং। তার মানে মাফিয়া জগতের কিং এর কথা বলতেছো তুমি? হ্যাঁ, ওই কিং। বাবা কি বলো এইসব? এই ছেলে কিভাবে মাফিয়া হতে পারে? তুই এখন চুপ থাক, তুই শুধু দেখে যা কি কি হতে চলেছে। আমি ওনাকে বলেছি মাফিয়া কিং ওনার এবং ওনার ছেলের ওপর আক্রমণ করেছে, তাই এখন উনি বলেছে যে উনি যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে অ্যাকশন নেবে। বাবা কি চালটাই না চাললে তুমি! এক ডিলে এতগুলো পাখি, বাবার হাতে ছেলে খুন হয়ে যাবে। হে এদিকে আকাশের আব্বা বাড়িতে চলে আসে। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে হানিমুনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার সময় আকাশ ওর আব্বুর সাথে বিদায় নিয়ে চলে আসে এয়ারপোর্টে। এয়ারপোর্টে যাওয়ার আগে আকাশ আসিফকে সবটা বুঝিয়ে দেয় কল দিয়ে। কয়েক ঘন্টা অপেক্ষা করার পর ওদের ফ্লাইটের সময় চলে আসে, সেজন্য আকাশ ইরাকে নিয়ে প্লেনে বসে পড়ে। কয়েক ঘন্টা পর ওরা মালয়েশিয়ায় চলে আসে। এয়ারপোর্ট থেকে বের হয়ে আকাশ ইরাকে নিয়ে চলে আসে হোটেলে আগেই রুম বুক করা ছিল, যার জন্য কোনো সমস্যা হয়নি, নয়তো এখানে রুম পাওয়া অনেক কঠিন ব্যাপার হয়ে যেত। রুমে আসার পর ইরা, তুমি ওয়াশরুমের ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি একটু পরে যাব। ঠিক আছে, তুমি তাহলে অপেক্ষা করো, আমি গেলাম। ইরা ভেতরে চলে যায়। অন্যদিকে আকাশ চলে আসে নিচে, কেননা আকাশ ভালো করে জানে ইরা 20 মিনিটের আগে বের হবে না, তাই আকাশ বের হয়ে নিচে আসে। কেননা আকাশ এখানে হোটেলের খাবার খায় না, তাই এখানে একজন রাঁধুনি রাখে যাতে করে ওদের জন্য রান্না করতে পারে। কেননা আকাশ ও ইরা থাকবে বাহিরে, সেজন্য রান্না করতে সমস্যা হবে বিধায় রাঁধুনি রাখে। আকাশ রাঁধুনিকে নিয়ে রুমে আসতে ইরার সামনে পড়ে। কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছো? ওই মেয়েটা কে? ও এই মেয়েটা, ও রাঁধুনি। আজকে থেকে আমরা এখানে যতদিন থাকবো ততদিন ও আমাদের জন্য রান্না করবে। রান্না করবে মানে? আমি তাহলে কি জন্য আসলাম? রাগ কেন করো? আমি আর তুমি তো সারাদিন থাকবো বাইরে, রান্না কে করবে? তাই আমি রাঁধুনি নিয়ে আসছি। কোন হোটেলের খাবার খাবে? তাছাড়া একজন অপরিচিত মেয়ে। আমি হোটেলের খাবার খাই না, তুমি তো জানো। তাছাড়া আমি এখানে যতদিন আসতাম ততদিন ও আমাকে রেতে খাওয়াতো। কি, তুমি এখানে আগেও এসেছো? হ্যাঁ, অনেকবার এসেছি। এখন কোনো কথা নয় মায়া, তুমি প্রতিদিন দুপুরে এসে রান্না করে দিয়ে চলে যাবে, ঠিক আছে? এখন তাহলে তুমি রান্না করো, আমরা বের হব। রাঁধুনি রান্না করতে চলে যায়। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে, কেননা আজকে ওরা মালয়েশিয়া নদীর ধারে যাবে। ওই নদীতে অনেক স্পেশাল কিছু পাওয়া যায় যা আকাশ ইরাকে নিয়ে খাবে, কিন্তু এসব কিছু ইরাকে এখনও জানানো হয়নি। ইরা ফ্রেশ হয়ে গেলে ওকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমেরিকার আকাশের আব্বু বসে আছে ওনার অফিসে। ওনার চারপাশে রয়েছে অনেক রাজনীতিবিদ, তার সাথে অনেক পুলিশ প্রশাসন। উনি সবাইকে এজন্য ডেকেছে যাতে সব রকম ক্রাইম এখান থেকে দূর করতে পারে। সিএম স্যার, আমাদের কি জন্য ডেকেছেন? কোনো প্রয়োজনীয় কথা ছিল কি? প্রয়োজনীয় কথা বলেই তো আমাদের এখানে আসতে বলেছে। তাহলে সিএম স্যার, আপনি তাহলে বলা শুরু করতে পারেন। আপনাদের যে জন্য ডেকেছি, আপনারা দেশে কি কাজ করছেন আমি বুঝতেছি না। দিন দিন মাফিয়া রাজত্ব চলতে থাকে এখানে, আমার উপর হামলা হচ্ছে, তাহলে সাধারণ জনগণের কি হবে তা কি আপনারা ভেবে দেখেছেন একবার? কয়েকদিন আগে এমপি ওনার উপরে হামলা হয়েছে, ওনাকে তো এয়ারপোর্টের রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে বলুন আপনারা, যেখানে আমরা নিরাপদে থেকেও আমাদের উপর এত হামলা হচ্ছে, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদে আছে বুঝতে পারছেন আপনারা? সরি স্যার, আমাদের দেশে দুজন মাফিয়া আছে, একজন হচ্ছে মাফিয়া কিং, অন্যজন হচ্ছে ডেভিল। এরা দুজনই দুজনের শত্রু। আমি যতদূর জানি মাফিয়া কিং সাধারণ মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু ডেভিল সাধারণ মানুষের ও অনেক ক্ষতি করে। কিং আর ডেভিল এরা একজন আর একজনকে মারার জন্য সর্বদা প্রস্তুত থাকে। মাফিয়া কিং আপনাদের উপর কখনো হামলা করবে না, ডেভিল এই কাজ করলেও করতে পারে। এই যে আপনাকে এখানে কারো পক্ষ হয়ে কথা বলতে বলিনি। আপনারা কিন্তু সবাই জানেন এমপি সাহেব কেন রেগে গেল, তাই নতুন করে আপনাদের কিছু জানালাম না। সরি স্যার, আমি শুধুমাত্র সত্যটা জানালাম। দেখুন, আমি এত কিছু জানতে চাই না। কে দোষী আর কে নির্দোষ সেসব পরে দেখা যাবে। আপনি শুধুমাত্র সব পুলিশদের বলে দিবেন, যেখানেই মাফিয়ার লোকদের পাবে সেখানেই যেন মেরে ফেলে। কোনো গ্রেপ্তার করার প্রয়োজন নেই, সবাইকে মেরে ফেলবেন। কিন্তু স্যার, সবাইকে মেরে ফেলাটা কি ঠিক হবে? সবাইকে মারতে হবে না, যারা মেইন ওদের মারবেন, যারা লোকাল ওদেরকে গ্রেপ্তার করবেন।
এই কাজটা যত তাড়াতাড়ি পারেন করবেন। ঠিক আছে স্যার, আমি তাহলে সব জায়গায় বলে দিচ্ছি। ওই দিন মিটিং শেষ হয়ে যায়। এইদিকে ডেভিল ওর লোকদের বলে, তোমরা কয়েকদিন আস্তানা থেকে বের হবে না, এতে করে কিং এর লোকেরা বের হবে, সাথে পুলিশের হাতে মারা যাবে। তার সাথে তোমরা একটু সেফভাবে চলাচল করবে। এদিকে পুলিশ সারা শহরে ছড়িয়ে পড়ে, যেখানেই মাফিয়া লোকদের পাচ্ছে সেখানেই মেরে ফেলছে। এতে করে আকাশের দলের লোক অনেক মারা যায়। এই খবরটা আকাশের কাছে পৌঁছে যায়। বস, এখানে তো সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? বস, সারা শহরে পুলিশ যেখানে আমাদের লোকদের পাচ্ছে সেখানেই গ্রেপ্তার করছে, বাকিদের মেরে ফেলেছে। শুধু কি আমাদের লোকদেরই মারছে নাকি ডেভিলের লোকদেরও? ডেভিলের লোকদের তো দেখাই যাচ্ছে না। তুমি সবাইকে বলে দাও আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে, আমি কালকেই দেশে ফিরবো। কি বলছেন কি? আপনি এই অবস্থায় দেশে আসলে আপনার বিপদ হতে পারে। তোকে কোনো চিন্তা করতে হবে না, কাল এয়ারপোর্টে চলে আসিস, যে করেই হোক। ঠিক আছে বস। এদিকে আকাশ ইরাকে নিয়ে অনেক ঘোরাঘুরি এবং তার সাথে অনেক কেনাকাটা করলো। কেনাকাটা শেষ করে পরের দিন চলে আসে দেশে। তখন অনেক সিকিউরিটি ছিল, কেননা দেশের পরিস্থিতি খারাপ ছিল, তাই এই সিকিউরিটি ব্যবস্থা করা হয়। আকাশ ইরাকে নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়। আসিফকে ইশারায় ওর কাছে আসতে বলে। আসিফ অনেক ভয় ভয়ে আকাশের কাছে আসে। আসিফ আসতে গেলেই পুলিশ বাধা দেয়, কিন্তু আকাশ বলাতে কিছু বলেনি। বস, এইগুলো কি দেখছি? যা দেখতেছিস ঠিকই দেখছিস, আমার বাবা এই দেশের সিএম, তাই তোর কোনো চিন্তা নেই। তুই আজকে থেকে আমার বাড়িতে থাকবি, যাতে করে তোকে কেউ মারার তো দূরের কথা সন্দেহ না করতে পারে। এই কথাটা তো আগে কখনো বলেননি। এখন কথা না বলে আমার সাথে গাড়িতে বস। আসিফ গাড়িতে বসলে আকাশ ওকে নিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে ওর বাবার সাথে কথা বলে, ইরাকে রুমে পাঠিয়ে দেয়। আকাশের আব্বু জিজ্ঞেস করে, এই ছেলেটা কে আকাশ? আব্বু আমার বন্ধু হয়, আজকে থেকে এখানেই থাকবে। আব্বু, তুমি হঠাৎ করে মাফিয়া লোকদের মারতে পুলিশকে বলেছিলে নাকি? হ্যাঁ, আসলে হয়েছেটা কি? এরপর আকাশকে সবটা বলে। এই সব কিছু শুনে আকাশ আর আসিফ বুঝতে পারে এই সবটা এমপি ওনার কাজ। আব্বু, তুমি এখনই অর্ডার দাও, আর কাউকে গ্রেফতার অথবা মারতে হবে না। কেন বলতো? আমি বলেছি সেজন্য, এখনই তুমি সব বন্ধ করো। আকাশের কথাই ওর আব্বু ওই মাফিয়াদের বিরুদ্ধে কাজ করাটা বন্ধ করে দেয়। এভাবে 3-4 দিন চলে যায়। এখন আস্তে আস্তে ডেভিলের লোকজনও বের হয়ে রাস্তায়। ওরা রাস্তায় বের হলে আকাশ ও আসিফ ওর বাকি লোকদের নিয়ে বের হয় এবং রকিও ওর লোকদের মেরে ফেলে। রকি মারা যাওয়ায় রকির বাবা এবার আকাশকে মারার জন্য চলে আসে। আকাশ ও ডেভিলের মুখোমুখি হয়। বলেছিলাম না তোকে, এমপি হয়ে তোকে বাঁচতে দিলেও মরতে দিব না। তুই আমার ছেলেকে মেরে ফেললি, আমি তোকে শেষ করে দেব। যেই গুলি করতে যাবে আকাশ তার আগে গুলি করে মেরে ফেলে ডেভিলকে মেরে আকাশ আসিফকে নিয়ে চলে আসে বাড়িতে। এইদিকে টিভিতে খবর দেখাচ্ছে আজকে মাফিয়া কিং ও ডেভিলের মধ্যে যুদ্ধ হয়। এতে করে ডেভিল মারা যায়, কিন্তু সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো যাকে এতদিন সবাই এমপি বলে জানতো সেই আসলে মাফিয়া ডেভিল। তার মানে এমপি হচ্ছে মাফিয়া, আর আমি ওর কথা শুনে কত লোককে মারিয়েছি। কি করবে আব্বু, কেউ সামনে থেকে ভালো আর ভিতরে ভিতরে কতটা হিংস্র তা তো কেউ বলতে পারে না। কথাটা বলে আসিফের দিকে তাকিয়ে একটা ডেভিল মার্কা হাসি দেয়। এই হাসির মধ্যে এবং এই কাহিনীর ভেতরে শেষ হলো মাফিয়া কিংয়ের গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং অবশ্যই নিয়মিত গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ধন্যবাদ সবাইকে।